ভালোবাসাটা শুরু হয়, আমি আগে আমার ফ্যামিলির কথা বলি ভাইয়া। আমরা হচ্ছে 3 বোন, আমাদের ভাই নাই। ছোটবেলায় বাবার সাথে কোন একটা কারণে আম্মুর বিয়ে হয়, তো বাবা ডিভোর্স হয়ে যায়। হ্যাঁ ডিভোর্স হয়ে যায়। ওকে। তারপর থেকে আমার তখন 6 বছর বয়স, আমার ছোট বোনের 4 বছর। তখন আমার আব্বু আমাদের রেখে চলে যায়, আর আমার আম্মু তারপর অনেক পরে ডিভোর্স দিয়ে দেয়, জানতে পারে আব্বু বিয়ে করছে এরকম। তারপর আম্মু অনেক কষ্ট করে আমাদের বড় করে। তো আমার ওইখান থেকে আমার আম্মু অনেক অনেক কষ্ট করে আমাদের বড় করে। আমার একটা সরকারি স্কুলে ভর্তি করায়। আমার ছোট বোনটা তো তখন অনেক ছোট বোনটার কোনো স্কুলে দেওয়া হয়নি। আমি বলি আমার ফিজিক্যালি প্রবলেম আছে, আমার 2টা হাতে প্রবলেম। তো ওই হাত নিয়েই আমি পড়াশোনা করছি, ক্লাস 9 পর্যন্ত পড়তে পারছি, তারপরে আর পড়া হয় নাই। যেহেতু বাবা নাই ভাই নাই, সেক্ষেত্রে আমারও তো পড়াশোনা আমার আম্মু করাইতে পারে নাই। তো ছোট বোন এখন ক্লাস 6 এ পড়ে। বড় আপুর আব্বু থাকতেই বিয়ে হয়ে যায়। বড় আপুর এখন 3টা মেয়ে, একটা ছেলে হয়েছিল মারা গেছে, এখন 3টা মেয়ে। তো তারপরেই আমার এইভাবেই আমরা চলতে থাকে, আমি বড় হই। তো আমি একবার বাইনা ধরি আমার আম্মুর কাছে, আম্মু আমাকে একটা স্মার্টফোন কিনে দিবা। আর তার আগে আমার একটা বাটন ফোন থাকে। তো আম্মু বলে ঠিক আছে ফোন কিনা দিবে, কিন্তু আমি সিম নিতে পারবো না। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমার সিম লাগবে না। তো পরে স্মার্টফোনটা যেভাবেই আমি চালাই, তারপর তখন আর সিম টিম ইউজ করি না। তো পরে একদিন আমি কাকরাইলে যাই একটা কাজের জন্য। তো সেখানে অনেকক্ষণ রোদের মধ্যে দাঁড়ায় থাকি। তো ফার্স্ট তখন একটা ছেলে আমাকে দেখে, অনেকক্ষণ তাকায় থাকে আমার দিকে। পরে সে আমার সাথে কথা বলতে চায়, আমি তার সাথে কথা বলি না। তারপরে ওই ছেলেটা একটা আন্টিকে দিয়ে আমার সাথে কথা বলায় যে মা তুমি কোথায় থাকো, এখানে কেন আসছো, এরকম। পরে আমি বলি, ওনার সাথে অনেকটা জমে যায়। তো উনি আমাকে বলে চা খেতে বলে। তারপর আমরা 1 কাপ চা খাই দুজনে, আমরা আন্টি আমি। ওই ছেলেটাও থাকে, কিন্তু আমি জানতামই না যে ওই ছেলেটা আন্টির পাঠানো বা এরকম কিছু। তো ওই অফিসের আন্টি, মানে ও যে অফিসে জব করতো সেখানে আন্টিটা ছিল। তো তারপর আন্টি আমাকে বললো যে আচ্ছা মা, তো আমার নামটা এমনিতে আমাদের সমস্ত কথা হয়ে যায়। তো আন্টি নাম্বারটা, ওই ছেলেটার নাম্বার দিয়ে আমাকে বললো যে আম্মু এই নাম্বারটা তুমি রাখো, আমার নাম্বার, তুমি আমাকে কল করো। পরে আমি নাম্বারটা নিই, নেওয়ার পর কিছুক্ষণ পরে আমি চলে আসি এখান থেকে, কাজটা শেষ করে চলে আসি। তারপর বাসায় আসি, আসার পরে ওনাকে আর আমার কল করা হয়নি, আমি কল করি না। তো ওইখানে যে কাজে যাই সেখানে হচ্ছে আমার এক আপুর কাছে একটা কাজে যাই, বাসারই আম্মুই পাঠায়। তো তারপর ওই আপুকে আবার ওই ছেলেটা দেখে, আপু তার পাশেই আপুর অফিস। তো ওই আপুর সাথে ছেলেটা অনেক ভালো একটা সম্পর্ক করে ফেলে। আমি তো আর ফোন টোন দিই না আন্টিকে, কারণ উনি কোথাকার কোন আন্টি, ওনার সাথে পরিচয় হয়েছে ভালো একটা, হ্যাঁ তার জন্য ফোন করবো, আর আমার তো সিমও নাই এরকম। পরে ওই আপু, তার মধ্যে আবার আমি সিম কিনি, কোন একটা কারণে সিম কিনি। আমার আম্মু বাড়িতে যায় এরকম হবে, তখন আমি সিমটা কিনি। আমার মনে হয় যে আম্মু বাসায় থাকে না, অন্যজনের ফোন দিয়ে বাইরে থেকে ফোন করতে হয়, তখন আমি একটা সিম নিই। আর তখন সিম গুলা রেজিস্ট্রি করতে হয় না, তখন করতে হতো না, এমনিতেই আমি একটা সিম কিনি। তো তারপরে আম্মুকে ফোন দেই। তো এর মধ্যে আমার বার্থডে ওই দিন ছিল, ওই দিন 1 নভেম্বর, 25শে নভেম্বর 2015, 25শে নভেম্বর ওই দিন ছিল। তারপর আর 30 তারিখে আমার বার্থডে, 30শে ডিসেম্বর আমার বার্থডে। তো তখন হচ্ছে যে আমার বার্থডে তো আপুর সাথে মধ্যে ভালো একটা সম্পর্ক করে ফেলে। তারপরে আপুর কাছ থেকে আপুকে আমি ইনভাইট করি যে আপু আপনি আমাদের বাসায় আসবেন, আমার বার্থডেতেই না আসবেন। তো এর মধ্যে আমি তার আগে কোনো ছেলের সাথে কোনো রকমের সম্পর্ক আমার ছিল না, আমি ওই ফার্স্ট। তো
তারপরে আপু আপু বললো কবে, মানে আমার বার্থডে জানালাম যে 30 তারিখ। তো এর মধ্যে আবার ওই ছেলেটাকে বলে, ওই ছেলেটা আপুর বন্ধুর মতো ভালো একটা বন্ধু হয়ে যায়। আপুরও হাজবেন্ড নাই, আপুর হাজবেন্ড মারা যায়, আপুর 2টা ছেলে। তো আপু একটা ভালো সম্পর্ক হয়ে যায় ওনাদের সাথে। তো আমি এত কিছু জানি না, বলে আচ্ছা আমি আসবো, আমার সাথে আমার একটা ফ্রেন্ড আসবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো ওই ছেলেটা প্ল্যান করে বললো কি আপুকে যে আমারও 30 তারিখে বার্থডে, মানে 30শে ডিসেম্বর ওনারও বার্থডে। তো আমাকে উনি বললো যে ওই ছেলেটার মানে ওর আবার ঢাকায় কেউ ছিল না, শুধু ও একাই থাকতো, ওর ফ্যামিলি বাড়িতে থাকতো। তো ও বললো ওর বার্থডে। তো আপু বললো ওরও তো বার্থডে, তোরও বার্থডে, তো আমি কিভাবে যাব? পরে আমি বলছি কেন আপু, তোমাকে আসতেই হবে। আমি ওনাকে তুমি আপনি 2টাই বলতাম, আসতেই হবে, আসবা। তারপরে বললো আচ্ছা ঠিক আছে আসবো, কিন্তু তাইলে তো মানে আমাকে তুই করে বলতো, তোরও আসতে হবে আমার ফ্রেন্ডের বার্থডে। পরে আমি বললাম আমার বার্থডে আচ্ছা কখন তোমরা সেলিব্রেট করবা, কবে করে? ওরা তখন বললো যে আমরা সকালে করবো। তো কোথায় করবা? রমনায়। আচ্ছা ঠিক আছে। তো বার্থডেতে তো যেহেতু যাবো, কোনো কিছু তো দিতে হবে, কি গিফট নেওয়া যায়? পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমরা আমি কেকটা আমি নিয়ে আসবো, তোমাদের কেক নিতে হবে। তারপরে আমি কেক নিয়ে রমনায় যাই। তো রমনায় যাওয়ার পর ওরা, আমি আগে যে বসে থাকি, ওরা আরো পরে আসে। ওই ছেলে, তারপর ওই ছেলে 2টা বন্ধু, আর হচ্ছে যে ওই আপি, তো তারা পরে আসে। তারপরে আমি কেক দিলাম, আমি গান শুনতেছিলাম ফোনে তখন। তো ছেলেটা, তারা আসার পরে আমাকে বলে কেক কাটতে। তো আমি বলি আমি কেন কেক কাটবো, যার বার্থডে সে কাটুক। পরে ও হুট করে বললো যে আপনারও তো বার্থডে, আমারও বার্থডে, চলেন দুজনে একসাথে কেক কাটি। তো আমি অনেক করি যে না, আমি আপনার সাথে কেক কাটবো না, আপনার সাথে আমি কেন কেক কাটবো, আমার বার্থডে যত যাই হোক, আমি আপনার সাথে কেন কেক কাটবো, আপনাকে আমি চিনি না। তখন আমি ওনাকে চিনতে পারি নাই, ওই দিন দেখছি ঠিকই কিন্তু চিনতে পারি নাই, একটু দেখছি, এর মধ্যে কি আর চেনা যায়? তো পরে আমাকে আপনিও রিকোয়েস্ট করলো, ওই যে আরো 2টা ছেলে আসছে সাথে, ওই ছেলেগুলো অনেক ভদ্র ছিল। তো তারা আবার আমাকে একটু ভাবি ভাবি বলতেছে। তা আমি একটু আশ্চর্য হই যে আমাকে ভাবি বলতেছে, আমাকে কেন ভাবি বলতেছে এনারা, আমি বুঝতেছি না। তো এটা নিয়ে অনেক কথা হয়। তো তখন ওই ছেলেটা মানে অনেকগুলো ফুল আনে, আর আমার বার্থডের জন্য তারা গিফট কিনে আনে। তো আমাকে উইশ করে, আমি অনেক খুশি হই। তারপরে একসাথে অনেক রিকোয়েস্টের পর কেক কাটি। কেক কাটার পর ওইখান থেকে তারপরে আমরা আসি, আমি আপি আমরা চলে আসি। তো রাতে সন্ধ্যায় আমার বার্থডে, তখন ওই ছেলেটাকে বলে যে, আর এর মধ্যে এই যে দেড় মাস না, 1 মাস 5 দিনের মতো হবে, যেহেতু 25 তারিখ, তারপর হচ্ছে 30 তারিখ, পরের মাসে 30 তারিখ। তো এর মধ্যে সে অনেক আমার সাথে মানে যোগাযোগ করার অনেক করছে। তারপরে ওইখানে আমাকে, আমার বার্থডে দিন আমার কেক কাটার পর বাসায়, তো আমাদের সিঁড়িতে ওনাদের নামায় দিব। তখন খাওয়া দাওয়া শেষ করে আমাকে সিঁড়িতেই প্রপোজ করে। আমি আশ্চর্য যে এটা কি, মানে পরে আমি তখন চিনতে পারি যে আচ্ছা আপনি সেই না যে আমি কাকরাইলে দাঁড়াইছিলাম, আপনি আমার সাথে কথা বলতে চাইছিলেন, অনেকক্ষণ আমার পাশে দাঁড়াইছিলেন, আপনি উনি না? পরে উনি বললো যে হ্যাঁ আমি উনি। তো আমি তো আমাকে আপনি করে বলে, আমি আপনাকে অনেক খুঁজছি, আমি পাই নাই। তারপরে খোঁজ নিয়ে দেখলাম আপনি এনার কাছে আসছিলেন। তো এনার সাথে আমার এই যে বন্ধুত্বটা শুধুমাত্রই আপনার জন্য, আপনার ফোন নাম্বারটার জন্য, আপনার সাথে কথা বলার জন্য, আপনাকে আমার খুব ভালো লাগছে। পরে আমি বললাম যে এটা কি, মানে আমি একটু আশ্চর্য হই, অনেক আশ্চর্য হই। পরে ওইখান থেকে হ্যাঁ আমি বলি দেখেন আপনি আমার বাসায় আসছেন, আমি আপনাকে অপমান করতে চাচ্ছি না, আপনি চলে যান। তো উনি চলে যায়। তারপরে আপু আর অত কিছু জানে না, আপু তারা নিচে চলে যায় আগে। আর এর মধ্যে আমার আপুকে বলে ওনার সাথে আমার একটু কথা আছে। আপু একটু আশ্চর্য হয় যে মেয়েটাকে চিনে না জানে না, ওর সাথে কেন কথা বলবে, আজকেই তো সকালে দেখা হয়েছে এরকম। পরে ওইখান থেকে আসার পর আপুর কাছ থেকেই মনে হয় নাম্বারটা নিছে, নেওয়ার পর তো আমাকে ফোন করতো, আমার সাথে কথা বলতে চাইতো। তো পরিচয় দিত না, ফার্স্টে পরিচয় দেয় নাই, কারণ সেদিন সে বুঝতে পারছে আমি আর তার সাথে কথা বলবো না, আর জানলে অনেক খারাপ হবে। তো আমাদের বাসা তো চিনেই গেছে। আর আমার ফ্রেন্ডদের সাথে অনেকের সাথে যোগাযোগ করে বা সম্পর্কটার জন্য অনেক অনেক করে। তো তারপরে সবাই, আমার একটা ভয় কাজ করতো যে আমি আসলে ভালোবাসাটা বিশ্বাস করি না, আমার এত অল্প বয়স, তারপরে আমার ফিজিক্যালি একটা সমস্যা, আমি জানি যে এই যে আমার এত বড় একটা প্রবলেম, কেউ এটা ভালোভাবে নিবে না।
আমার ফ্যামিলি যেটা করবে সেটাই হবে। আমার ফ্যামিলি আমার আম্মুকে অনেক ভালোবাসে, ছোট থেকে আমার আম্মু আমার জন্য অনেক করছে, এখন অব্দি কম করতেছে না। তো সেখান থেকে আমি এটা করি না, আমি ওই ছেলেটার ফাঁদে পা দিই না ফার্স্টে। তো ও অনেক কষ্ট করে, তারপরে আমাকে তো আমার ফ্রেন্ডরা রিকোয়েস্ট করে যে এই ছেলেটা তো অন্য সবার মতো না, ও তোকে সত্যি খুব লাভ করে, তুই কথা বলে দেখ। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে কথা বলি। তো 16-17 দিন ভালোই কথা বলতেছি। তারপর এর মধ্যে আমার ছোট বোনটা আবার একটু একটু জেনে যায়, আর আমার আম্মুকে আমি অনেক ভয় পাই যে এইগুলো যদি জানতে পারে তাইলে তো আম্মু আমাকে মারবে, তো আমাকে অনেক বকবে, কিছু হলেই বকে, অনেক শাসন করে, যেহেতু বাবা নাই ভাই নাই, আম্মুই শাসন করে, আম্মুই আদর করে। তো তারপরে আমার আম্মু এরকম মানে আমি ওকে বলি আমার ছোট বোনটাকে যে আম্মুকে কিছু বলিস না, আমি ওরকম কিছু না, এমনি কথা বলে, আচ্ছা আমি আর কথা বলবো না। তো আমার ছোট বোনটা ছোট থেকে একটু খুব ট্যালেন্টেড, অল্পতেই অনেক বুঝে। তো আমি ওরে অনেক রিকোয়েস্ট করার পর ও আর বলে না এটা, পরে গেল। তারপর আমি এইভাবে ওর সাথে কথা বলা কমায় দিই, আর কথা বলা বলতে 4-5 মিনিট কথাই বলতাম। সকালে ফোন দিত, আমি নাস্তা করছি কিনা, কি করতেছি এগুলা, আর দুপুরে খাইছি কিনা এরকম, রাতে একটু কথা হইতো 7-8 মিনিট এরকম কথা হইতো। আর আমার ফোনে কথা বলতে অত ভালো লাগতো না, যেহেতু ফার্স্ট, আর আমি অত এগুলোর করতে ইয়েও ছিলাম না যে হ্যাঁ অনেক কথা বলতে হবে এরকমটা। পরে এভাবেই চলতে থাকে, আমি ওর সাথে কথা বলা মানে কমিয়ে দিই একেবারে। ফোন দেয়, হ্যালো আর ভালো আছি, হ্যাঁ ভালো, আচ্ছা ওনাকে জিজ্ঞেস করতাম না আপনি ভালো আছেন, আপনি করেই বলতাম, উনিও আপনি করে বলতো, আমিও। পরে রেখে দিতাম, আর কিছু বলবেন, পরে উনি বলতো যে না, ওই মুহূর্তে তো একটা মানুষ এটাই বলবে যে আর কিছু না, আমি বলবো না, ঠিক আছে, পরে আমি রেখে দিতাম এরকম। তো 1 মাসের মতো তার সাথে আমার কথা হয়, 1 মাসও না, 28 দিন 29 দিন এরকম। তো আমি তার সাথে কথা বলা অফ করে দিই, আমার ভালো লাগে না কথা বলতে, আমি জানি যেটা হবে না সেটা বলে কোনো লাভ নেই। আম্মু জানলে মানে একেবারে ফোনটা তো যাবে, আমার এগুলো হবে না, আর আমি এটা নিতে পারছি না, নিজেই নিতে পারছি না, আম্মু তো আছেই, তো আমারও ভালো লাগতেছে না। পরে আমি ওর সাথে কথা বলি না, 5 দিন কথা বলি না, তারপর সে হাত কেটে ফেলে, ওর একটা হাতের মানে রগও কেটে যায় এইরকম। পরে আমাকে বলে যে আমি ওকে দেখতে চাই, ওর বন্ধুরা আমাকে বলে যে আপনার জন্য আমার ফ্রেন্ড সুইসাইড করতে গেছে, কোন রকমে বেঁচে গেছে, হাত কেটে গেছে, রগও কেটে গেছে, তো এখন আপনি ওর যদি কিছু মানে আমাকে ছাড়বে না এরকমটা বলতেছে। তো আমি বলি আচ্ছা আমার জন্য একটা ছেলে এরকম করে আমি দেখতে না যাই কেমন হয় না, তো আমি দেখতে গেলাম ওকে, ওই কাকরাইলে দেখতে গেলাম। তারপরে ওইখানে দেখার পর তো হ্যাঁ, ও আমাকে যাওয়া মাত্রই আমাকে জড়ায় ধরছে খুব শক্ত করে। তার আগে সে আমাকে কখনো তার সাথে 2বার মনে হয় দেখা, হ্যাঁ 2বার দেখা হয়েছে এর মধ্যে। তো আমার হাতটাকে আমার পাশে বসে গেছেও বসে নাই এরকম, একটা কথা বলার আগে অন্তত বুকে 10 বার ভাবতো, আর তখন সেই মুহূর্তে সে আমাকে দেখে জড়ায় ধরছে। তো অনেক কান্না করতেছে, অনেক কান্না করে মানে চিৎকার করে বলতেছে যে তুমি যদি আমাকে বিয়ে না করো আমি সুইসাইড করবো। পরে আমি ওই মুহূর্তেই আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নেই, যেটা আমার ফ্যামিলি ছাড়া আমি বলেই যে ঠিক আছে আমি বিয়ে করবো। তখন আপনার বয়স কত? তখন আমার বয়স 15 বছর। তখন বললাম যে হ্যাঁ আমার একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে যে 2 বছর, হ্যাঁ 2 বছর কাউকে জানানো যাবে না, আমার ফ্যামিলি তো জানবেই না, তো কাউকেই জানানো যাবে না, শুধু আমরা এরকম। তো তখন আমার এটা এর জন্য বলা যে আমার জন্য একটা মানুষ বাঁচবে না, মরে যাবে, আমার তো কাউকে না কাউকে বিয়ে করতেই হবে, যদিও সেই মানুষটাই যে আমার পছন্দের হবে, আমার ভালোবাসার হবে সেটা তো না। আমার ফ্যামিলি যদি আমাকে আমার ইচ্ছে ছিল যে ফ্যামিলি যেখান থেকে ছেলে পছন্দ করে আনো সেই ছেলেটাকেই বিয়ে করব এরকম। তো আমি বলে দিলাম আমার শর্তের কথা, ও মেনে নিল, তারপরে বললো আচ্ছা ঠিক আছে। তো তারপর ওর এক ভাই, আমারও এক পরিচিত ভাই ছিল, তারপর আরো ওর ফ্রেন্ডরা জানে আমার। তারপরে ও হয়ে গেল, ও আমাকে 5 লাখ, ও প্রথমে ওকে বলে যে বিয়ের কাবিন কত দিব, কোর্ট ম্যারেজ হয় আমাদের, আমার বয়স ওইখানে বাড়ানো হয়
আচ্ছা আমার তো একদম রিয়েল যে বয়সটা সেটাই দেওয়া, তো বয়স বাড়ানো হয়। পরে তাকে বললো তুমি মানে কত লাখ টাকা কাবিন দিবে। কে বললো? ওই যে উকিল বলছে, আচ্ছা যে যিনি বিয়ে করছে রেজিস্ট্রি করেছে আমাদের উনি। তারপর ও বললো 10 লাখ টাকা। তখন জানি না সে জানতো কিনা যে কাবিনটা কি বা কি, আমি বুঝতাম না। সে কি করতো? সে একটা জব করতো। ওকে, আপনার সাথে তার বয়সের ডিফারেন্স কত? 4 বছর। 4 বছর, মানে তারও 21 হয় নাই? তার 21, 4 বছর 4.5 বছর, 21 ছিল ওর। আচ্ছা 21-এর একটু বেশি ছিল, আচ্ছা 3-4 মাস এরকম হবে। তো তারপর বললো 10 লাখ টাকা কাবিন দিতে। তো 10 লাখ টাকা কাবিন দেবো, 10 লাখ টাকার কাবিনে নাকি তখন আমাকে মানে আমার সামনে ওনাকে বলছে, আমাকে তো এগুলো বলে নাই। তো বলছে 10 লাখ টাকার কাবিনে কিন্তু অনেক টাকা দিতে হবে ওনাদের। তো পরে বললো আচ্ছা ঠিক আছে তাহলে 5 লাখ টাকা দেন। তো 5 লাখ টাকা 5.5 লাখ টাকা কাবিন হয়। তো ওইখানে বিয়েটা হয়ে যায়। তো এইভাবেই চলতে থাকে। আমাদের সম্পর্কটা শুধু ফ্রেন্ডের মতো ছিল তখন। এরকমই কথা হইতো, মানে আগের থেকে একটু কথা বেড়ে গেছে, যে 15 মিনিট 20 মিনিট এরকম কথা হইতো রাতে, আর এমনি সারাদিনে এইরকম। আপনি কি আসলে মানুষটা এরকম ভালোবাসছিলেন? ফার্স্টে তো ভালোবাসা ছিল না, মানে বিয়েটা যেদিন হলো সেদিন কি ভালোবাসা করছিলেন নাকি just তখন জাস্ট একটা মানুষকে বাঁচানোটা তার আমার মানে কাছে- আপনার মধ্যে তখনো ভালোবাসার কিছুই ছিল না? ছিল। তারপর তারপরে বিয়েটা তো ওইখানে হলোই। তারপর আস্তে আস্তে তার প্রতি আমার ভালো লাগা, মানে একটা ইয়ে থাকে যে আমি যে অবিশ্বাস করতাম ছেলেদের, ওই জিনিসটার মধ্যে ছিল না। যে রাস্তায় কখনো, আপনার এই অবিশ্বাসটার কারণ কি আপনার বাবা? হ্যাঁ আমার বাবা। ওকে, তারপর তারপর আমি আমি এইভাবে রিস্কা করে যে কোথাও নিয়ে গেতেছে, তখনও দেখা যায় যে সে তার মতো, যেমন একটা ফ্রেন্ডও যদি একসাথে চলে, আমার মনে হয় না যে এইভাবে তারা হয়তো বা তাদের একটু মেশামেশি বা যেটা হয় আর কি, এরকমটা ওর মধ্যে এটা ছিল না। অনেক ভদ্র ছিল ওই ক্ষেত্রে, ওই দিক থেকে। পরে এভাবেই 1 বছর পর আমাকে চাপ দেয়, বাসায় বলতে বলে যে আমি বাসায় জানাই ফেলছি আমি বিয়ে করে ফেলছি, বাসা থেকে মেনে নিছে। এখন তুই তোমার সব সমস্যার কথা বলছি, শুধু আমার শ্বশুরটা একটু মানে ইয়ে ছিল যে আমার প্রবলেমটার কথা শোনার পর শ্বশুর একটু কষ্ট পায়। আর এমনিতে আমার শাশুড়ি বোঝে অনেক, যেহেতু ওটা করে ফেলছে কি হবে। আচ্ছা এরকম একটা সমস্যা তো আমাদের মেয়েরও থাকতে পারতো। তারা হচ্ছে 6 ভাই 2 বোন, তো এরকম পরে মাইনা নিল। আর ছোট্টখাটো একটা অনুষ্ঠান আমার বাসায় আমাকে বলতে বলে, তো আমি কি বলবো বলতে চাই না ফার্স্টে। তারপর আমার এক দুলাভাই ছিল, দুলাভাইকে আমি জানাই যে দুলাভাই এরকম আমি তো এরকম একটা কাজ করে ফেলছি অনেক আগে, এখন কি করব। তো আমি তো কোনোভাবে আম্মুকে বলতে পারবো না। পরে বললো যে আচ্ছা আমি দেখতেছি। তো আম্মুকে ফার্স্টে বলে, আম্মু তো মানে আমি বাসায় ছিলাম ওই দিন, আমার আর কিচ্ছু বলে নাই। তারপরে থেকে আম্মু আমারে খুব বেশি একটা ইয়ে করে না, মানে মার তো আমি ভয় পেয়েছিলাম হয়তো বাবাকে মারবে, তো মারও দেয় নাই। ওই দিনের পর থেকে আমি আমার আম্মুর হাতে মার খাই নাই। তার আগে কোনো কিছু হলে যে হয় না একটু এরকম মারতো। তো এই পরে ওইখানেই মানার পর আমি আমার শ্বশুর বাড়িতে মানে মেনে নেয়, ছোটখাটো অনুষ্ঠান করে বিয়ে হয়। বিয়ে আবার ওই সরাটা যেটা সেটা তো আমাদের ছিল না, মানে ওই মুসলিম ধর্মে যে হাদিসের যে বিয়েটা ওটা তো আমরা করা হয়নি। তো আমাদের কাবিন যেহেতু আছে, কাবিন তো আর করতে হবে না। তো ওই দিনই ওই একটা হুজুরকে বলছিল এরকম হয়েছে। দিয়ে আমি শ্বশুর বাড়িতে যাই, শ্বশুর বাড়িতে যাই, শ্বশুর বাড়িতেও থাকি, আমার আম্মুর কাছে এসেও থাকি। তো আমার বাবার বাড়ি বলতে তো আমার আম্মুই, তো আম্মুর কাছে আসি, থাকি, ওখানে যাই, ওখানে থাকি, এভাবেই চলে। তো এরকম আস্তে আস্তে 3 মাস ভালোই যায়। 1 বছর তো ওইখানে গেল, তারপর হচ্ছে 3 মাস, মানে যেদিন থেকে বাসার সবাই জানে বা যেদিন থেকে সংসারটা শুরু বলতে গেলে ওই 2017 ফেব্রুয়ারির 15 তারিখ থেকে আমার সংসার শুরু। 2017। তো 3 মাস ভালো যায়, ভালো যাওয়ার পরে এসে দেখা যায় কি চাকরিটা ছেড়ে দেয়। চাকরি ছেড়ে দেওয়ার পর আমাকে কোনো খরচ দিচ্ছে না, বাড়িতেও তো টাকা পাঠায় না, মানে ওর ফ্যামিলিতে আমার ফ্যামিলি ভালো, ওর টাকার ওর কোনো ইয়ে নাই যে টাকা কেন পাঠাচ্ছে না, এটা আমাকে খরচ দিচ্ছে না। উল্টা আমার বাসায় আসলে আরো আমার আলাদা করে টাকা থাকলে ওগুলা নিয়ে যেত, খরচ এরকম করতো। তারপর আমাকে অনেক অত্যাচার করতো। তো আস্তে আস্তে এরকম চাকরি ছেড়ে কি করলো, অনেক বড় একটা নাচের ক্লাব, ওইখানে সে মানে ওর একটা ভাই নাকি ওইখানকার কি বলে ওইটাকে আমি জানি না, যে বড়
ইয়া বলে, তো ওইখানে ও ম্যানেজারের মানে হেড যে তারপরে যেটাকে বলে সেটা ও ছিল। এইভাবেই একটা মেয়ের সাথে সম্পর্কে জড়ায় যায়। জড়ানোর পর আমি ওইখানে একটা মেয়ে, তো আমি এটা সবটা জানতে পারি। আস্তে আস্তে জানার পর আমি ওরে বলি যে এগুলা তুমি কি করতেছো, অস্বীকার করে প্রথম। তারপরে আমি অনেকেই আমাকে অনেক ছবি দেখাইছে, ওর ফোনেও আমি এরকম দেখছি। তারপরে আমি নিজের কাছেই তো সব প্রমাণ আছে, তারপর আর কি। পরে একদিন ওর বোনের বাড়িতে আমরা ওদিন ছিল 2017 18 নভেম্বর। তো আসার পথে মানে বার্থডে, সে ওর বোনের মেয়ের বার্থডে ছিল। তো ওইখান থেকে আমরা খাওয়া দাওয়া করে সব শেষ করে আসি। রাস্তার মধ্যে বাসে আসবো, তো বাসের মধ্যে সিট ছিল না। সিট না থাকাতে সেইখানে আমি বলি আচ্ছা চলো আমরা যাই, এখন সিট নেই, সামনে তো সিট পাবো, আরো তো অনেকে যাচ্ছে। পরে বলে যে এখানে কেন যাবা, মানে অনেক খারাপ কথা বলে ছেলেদের, মানে এরকম বলে। তো তারপরে ওইখান থেকে আমি চুপ করে যাই ওইখানে। আচ্ছা বাসটা চলে যায়, তো 1.5 ঘন্টা যাবত কোনো বাস আর আসতেছে না। হ্যাঁ, তো বাস আসে না। আমি ওকে বললাম এখন কি হলো, এখন যে বাস আসে না আমরা কিভাবে বাসায় যাবো। তো এরকম করতে করতে এক কথায় দুই কথায় কথা কাটাকাটি অনেক কথা বলে। তারপরে আমাকে বকাঝকাও করে। তো আমারও মাথা গরম হয়ে যায়, আমিও চিল্লাচিল্লি করি। ও তো একটা পর্যায়ে আমাকে বলে দেয় যে আমাকে তালাক দেয় সে ওখানে। এইভাবে বলে 1 তালাক, মানে এভাবে বলতে বলতে একদম 3 তালাক বলে ফেলে, আবার শেষে 22 তালাক এরকম বলে দেয়। তো সম্পর্কটা তো ওইখানে আমরা যেটা মেয়েরা মানি যে আমি 3 কবুল করে তাকে বিয়ে করছি, এখন সে আমাকে 3 তালাক দিয়ে আমাকে ছেড়ে দিছে। তো আমি অনেক কান্নাকাটি করি। তারপরে আমি বাসায় আসি। আমাদের বাসায় আসি না, আমি আমার আন্টির বাসায় চলে যাই। আমার আপন খালা ওনার বাসায় চলে যায়, ওনার বাসা হচ্ছে মন্দির পাড়ায়। তো ওইখানে চলে যাই। পরে ওখান থেকে আমাকে আর ওখানে ও বুঝতেই পারে না ওইখানে যাবো। তো আমাদের বাসায় যাই। বাসায় যাওয়ার পর আম্মা অনেক চিল্লাচিল্লি করে। তো ওইখানেই তারপরে আমি আর ও অনেক ভাবে চেষ্টা করে আমাকে ওদের ওইখানে নেওয়ার। তো আমি তো একটা তো জানি যে অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক, আর হচ্ছে আমাকে ও তালাক দিয়ে দিছে। আর এর মধ্যে আমারে অনেক অত্যাচার করতো। এই প্রত্যেকটা দিন তার সাথে আমার ঝগড়া হইতো। প্রত্যেকটা দিন সে কোনো না কোনো কিছু নিয়ে আমার সাথে ঝগড়া করতো। এটা ওইটা আসেই ঝগড়া করবো। তো মাত্র বিয়ে তো হয়েছে 1 বছর 10 মাস চলতেছে তখন। তো 10 মাসের সংসার বলতে গেলে, তারপর 10 মাস তো তার সাথে পুরো সংসার করিও নাই, তাই না? তো এর মধ্যে আমাদের বাসায় থাকছি, তাদের বাসায় এরকম ভাবে চলছে। যেহেতু আমার সমস্যা, আমার আম্মু বলছে আচ্ছা আমাদের বাসায়ও সে থাকতো। এই তো তারপরে আমি আর ওর কাছে যাব না এরকম সিদ্ধান্ত নিয়ে নিই। আর অনেক কষ্ট পাইছি ওর কাছ থেকে। কিন্তু ওর একটা জিনিস ছিল কি, যে ও তো আমার সাথে প্রতারণা করছে, পরে করছে, কিন্তু সবাইকে তো সব জানাইছে। আর ওর ফ্রেন্ডরা বলতো যে এরকম একটা মেয়ের সাথে কিভাবে সারা জীবন থাকবি, এরকম থেকে মানে আস্তে আস্তে মানুষের কথাই ও একটু চেঞ্জ হয়ে যায়। যেটা আমি যেটা ফিল করতে পারি বা যেটা জানি, বুঝতে পারি। তো ওইখানেই তারপরে আমাকে অনেক ইয়ে করে যে আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমাকে ডিভোর্স পাঠাও। ওর ফ্যামিলিও আমাকে একটু চাপ দেয়। পরে আমিও সিদ্ধান্ত নিই আচ্ছা ঠিক আছে দিয়ে দিব। তো তার মধ্যে আমার বাসা থেকে আমাকে অনেক বোঝায়, আমার আম্মু, আমার ছোট বোন, বড় আপু সবাই বোঝায় যে এটা তো তুই করছিস, এখন আমরা কি বলবো। ইচ্ছা আমি অনেক ইয়ে করি, তারপরে ডিভোর্স দিয়ে দিই। তারপর তো ওইখানে ডিভোর্স হয়ে যায়। 3 মাস সংসার করলেন ওখানে? 3 মাস না, ওইটা 10 মাস আমরা ধরি, আর অন্যটা 10 মাস ধরতে হবে, যেহেতু 10 মাসের একদিক ওই দিক সব মিলে 10 মাস। আচ্ছা, আপনি 10 মাস সংসার করেছেন ওই বাসায়। এবং এই যে 10 মাসের সংসারের অভিজ্ঞতাটা কেমন ছিল আসলে সেটা কি শুনি। মানে প্রথম 3 মাসটা বলছিলেন খুব ভালো ছিল অভিজ্ঞতা, এটা কোন দিক থেকে? মানে সে আপনাকে খুব ভালোবাসতো এই জায়গা থেকে, নাকি তার ফ্যামিলি আপনাকে অনেক সাপোর্ট দিত এই জায়গা থেকে? সেও খুব ভালোবাসতো, ফ্যামিলিও তো সব সময় হেল্প করতো, সাপোর্ট করতো, অনেক কেয়ার নিত। তার মানে কি তার জবটা চলে যাওয়াতে সবকিছু পাল্টে গেল আপনার মনে হয়? জবটা তো ও ইচ্ছা করে ছাড়ে। আচ্ছা, তারপর ইচ্ছা করে ছাড়ার পর আবার জব নেয়, কিন্তু ওইটা হচ্ছে যে কি জব বলে ওইটাকে, যেটা 3 দিন যায় না 1 দিন যায়, ওইটা জব বলে কিনা আমি জানি না। তো এটাই ওই যে নাচের ক্লাবে যেদিন থেকে যায় ও, ওইখান থেকে যে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক শুরু হয়ে যায়। ওই মেয়েটার নাম থাকে তানিয়া নাম থাকে ওই মেয়েটা মোটামুটি দেখতে ভালোই। মানে আপনি বলছেন যে আপনার এই প্রথম হাজবেন্ডের সাথে আপনার ডিভোর্সের আরেকটা কারণ হচ্ছে তার আরেকটা মেয়ের সাথে সম্পর্ক জড়িয়ে যাওয়া।
মানে মূল কারণটা তো এটাই, আর একটা হচ্ছে ওই যে সে আমাকে তালাক দিল, এটা আমার খুব লাগছে যে এটা যেটাই করছে এরকম সে তো আর মানে ওই মেয়েটাকে বিয়ে করে ফেলে নাই, এরকম তো হচ্ছে, আচ্ছা ঠিক আছে আমি মানায় নিব, সমস্যা নাই, কিন্তু আমাকে তালাক কেন দিল সে? এটার জন্য যে সবসময় তার আগে থেকে বলতো যে আমি চলে গেলে তার কোনো সমস্যা নাই, সে সম্পর্কটা রাখবে না, থাকবে না, এরকম বলতোই, এরকম সবসময় বলতো যে সে বিয়ে করে ফেলবে, আমাকে বিয়ে করা মানে ভুল হয়েছে, এরকম এটা কতদিন পর থেকে বলা শুরু হলো, বিয়ের কতদিন পর থেকে এই ধরনের কথাগুলো? এই ধরনের কথা এগুলো তো এই তো 6 মাস, 6 মাস। হ্যাঁ 6 মাসের মতো। ঠিক আছে, তো আপনার হয়ে গেল, প্রথম ডিভোর্সটা হয়ে গেল, এবং আপনার ফ্যামিলি তখন, আপনি আপনার ফ্যামিলির সাথে আছেন তারপর থেকে, তারপরে কি হলো? তারপর 11 আমি ওখান থেকে আমি একা একা বাসায় বসে থাকি, কোনো কিছু তো করি না, এই তো ফোনটা ছিল কিন্তু আমার তখন ফেসবুক কোনো অ্যাকাউন্ট ছিল না। তো তারপরে আমি ওই যে 2017 সালের 28শে ডিসেম্বর আমি ফার্স্ট ফেসবুক অ্যাকাউন্ট খুলি, আচ্ছা আর আইডিটার নাম থাকে আখি জাহান। আচ্ছা। তো ওইখান থেকে মানে অনেক ফ্রেন্ড হয়, নতুন ফ্রেন্ড হয়, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। আমার আইডিটা মানে ফেসবুক অ্যাকাউন্ট খোলার কারণ হচ্ছে একা থাকি, তো ফেসবুকে গল্প পড়ার উদ্দেশ্য নিয়েই মানে এটা খোলা। তো অনেক গল্প পড়তাম ফেসবুকে, মানে প্রচুর গল্প পড়তাম এরকম। আর এটা বলে আমার পাশের রুমমেট যে দিদি, সে আমাকে বলে যে একা একা থাকার থেকে ভালো না একটা ফেসবুক আইডি খোলা, এরকমটা আর কি বলে। পরে আমি ফেসবুক খুলি, তো ওই আইডিটা 3 মাস ছিল। তারপরে ওই আইডিটা কোনো একটা কারণে আমি জানি না, আমি অত বুঝতাম না তখন এই সম্পর্কে ফেসবুক, তো আইডিটা অফ হয়ে যায়। তারপর আরেকটা আইডি আমার এক ভাইকে দিয়ে খোলাই, আখি ইসলাম নামে। তো ওই আইডিটা খোলার পর ওইখানে অনেক ফ্রেন্ড হয়, ও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তো তারপরে ওর সাথে হঠাৎ করে একদিন আমি বিয়ে খেতে যাই বাড়িতে, এটা হচ্ছে আমার জুলাই মাসে কত তারিখ আমার মনে নেই। তো বিয়ে খেতে যাই, আমার বিয়েটার তারিখটা আমার মনে নেই। তো বিয়ের পরের দিন বৌভাতের দিন আমি একা রুমে বসে থাকি। তো এর মধ্যে আর অনেক ছেলে আমার অনেক ভালো ফ্রেন্ড হতে চাইছে, কিন্তু আমি আর একাই ছিলাম, একাই থাকতাম। তো পরে আমার হাই বললো যে হাই, আমিও হ্যালো রিপ্লাই দিলাম, সাথে সাথে একা বসেছিলাম ওই দিন। তো বাড়িতে গ্রামে তখন আমি, তারপরে তার সাথে অনেক কথা হয়, এভাবেই অনেক 2 মাসের মতো কথা হতে থাকে। ও আচ্ছা, ওর নাম বলা হয়নি, ওনার নাম হচ্ছে, ওনার ফেসবুক আইডির নাম RTR MD সজীব আহমেদ, তার নাম হচ্ছে সজীব আহমেদ। তো এইভাবেই কথা হয় 2 মাস। তারপর সে আমাকে একদিন দেখা করার কথা বলে, আমাকে বলে আপনার বাসা কোথায়, আপনি করে বলতো, তুমি করেও বলতো, আমি আপনি করেই বলতাম। আমি বললাম আমার বাসা খিলগাঁওয়ে, তো আপনার বাসা কোথায়? পরে উনি বললো আমি থাকি হচ্ছে শাহবাগে। তো শাহবাগে ও জব করতো ওই বাংলাদেশ সিভিল সার্ভিস একাডেমিতে, হ্যাঁ তথ্য মন্ত্রণালয় মনে হয় বলে, ওই শাহবাগে পিজি হসপিটালটার সাথে যে অফিসটা, ওইখানে সরকারি অফিস, ওইখানে ও জব করতো। তো তারপরে আমাকে দেখা করার কথা বললো। আমি ফার্স্টে দেখা করতে চাই না ওর সাথে। আমি আমার পরে আমার দিদি বললো যে এভাবে একা একা ঘরে বসে থাকোস, এভাবে তো দিন যাবে না। আচ্ছা, ও যেহেতু আমি তার মধ্যে আমার ভালো একটা বন্ধু হয়ে যায়, অনেক ভালো বন্ধু, আমাকে এরকম প্রমিস করে যে আমার অতীতটা সবটা ওকে বলি, আমার এই যে সমস্যা, আমার হাতের সমস্যা, আমার বিয়ে, আমার সমস্ত কিছু তাকে আমি বলি। আমার বন্ধু যেহেতু, সেক্ষেত্রে আমি তাকে বলতেই পারি। তো আমি ওকে সবটা বলি, বলার পরে বললো আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে দেখা করতে চাই, আচ্ছা চলো আমরা দেখা করি, আমরা তো ভালো বন্ধু, তাহলে আমরা তো দেখা করতেই পারি। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, কোথায় দেখা করবো? পরে বললো বসুন্ধরায় আসতে। পরে পান্তবোধ যে বসুন্ধরা, ওখানে। তো দিদি অনেক বোঝায়, দিদি বোঝানোর পর আমি ওইখানে যাই। তো যাওয়ার পর আমি অনেকক্ষণ দাঁড়ায় থাকি লিফটের সামনে। তো আসার পর ওই বসুন্ধরায় 8 তলায় মনে হয় মুভি দেখতে নিয়ে যায় আমাকে, একটা ফানি মুভি দেখি আমরা, 45 মিনিট 1 ঘন্টার মতো এখানে থাকি। তারপর ওইখান থেকে নেমে আমি ওর সাথে আমি বোরিং ফিল করতেছি, আমার সাথে ওর যাচ্ছে না, আমার এরকম মনে হচ্ছে।
ও আমার অনেক কেয়ার নিতেছে, তারপরও মানে এটা ওইটা আমি ওকে বলে নিছি যে দেখো আমার বাইরে চলতে ফিরতে কিন্তু আমার হেল্প লাগবে, তো আপনি করেই বলতাম আপনার হেল্প লাগবে। পরে বলছে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে হেল্প করবো। তো পরে এটা ওইটা পপকর্ন আনছে, তারপরে আরো কোল্ড ড্রিঙ্কস, এগুলা ও নিজে নিজে আমাকে খাওয়াই দিতেছে। আমি আমার 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 একটু মানে কেমন যেন লাগতেছে, ভালো লাগতেছে না। তো আমি ওইখান থেকে আমরা বের হই, বের হওয়ার পরে আমি বলি আচ্ছা এখন তো বাসায় যাব। তো বলে এত তাড়াতাড়ি বাসায় চলে যাবে না, মানে আপনাকে তো ছাড়বো না এখন, আমি আপনাকে সারা রাত রেখে দেবো, এরকমটা বলে। আমি বলি পাগল নাকি, কি বলেন, আমার বাসায় যেতে হবে না, 7টা বেজে গেছে, বাসায় তো যেতে হবে। পরে বললে আচ্ছা ঠিক আছে 10টার মধ্যে আমরা চলে যাবো। পরে ওই দিক থেকে হাঁটতে হাঁটতে আমরা হাতির ঝিল চলে আসি। হাতির ঝিলে আমরা ওনার সাথে অনেক কথা বলি। তো হাতির ঝিলে উনি ওনার মানে ওনার ফ্যামিলির কথা বলে আমাকে, ওনার ফ্যামিলি এটা ওইটা, ওর ফ্যামিলির সবকিছু বলে। তো তখনও আমার অনেক ভালো মানে অনেক, ওর একটা ঝামেলা আছে বাড়িতে, তো সেটা বলার পরে আমার তার প্রতি অনেক মায়া লাগে যে ও 2 বছর যাবত বাড়িতে যাচ্ছে না ওই ঝামেলাটার জন্য। তো একটা ছেলে ঢাকায় একা থাকে, আচ্ছা ঠিক আছে আমরা যদি একটু আমার যদি ভালো একটা বন্ধুত্ব হয়, আসা যাওয়াটা হয়, তাহলে তো ভালোই হয়, ও ভালো থাকলো, আমিও তো বাসায় একাই থাকি, আচ্ছা ঠিক আছে। তো ওইখানে আমার অনেক কেয়ার নেয়। আমার একটা পাশের ওনার পিনটা খুলে যায়, কোথায় পরে জানি না, পরে ও এক হাতে আমার ওনার পিনটা ধরে রাখে, মানে ও সরি ওনাটা ধরে রাখে, আর পিনটা তো পড়েই যায়, একটা পাশে থাকে আর একটা পাশে থাকে না। তো সারাটা পথ সে যে হাঁটতেছে ওই মানে ওনাটা ধরেই আছে এরকম। পরে একটা দোকান থেকে আইসক্রিম নেয়, আইসক্রিম নেওয়ার পর আইসক্রিম সে আমাকে নিজে খাওয়াই দিতেছে। আমি আমি তখন আমার অনেক ভাল লাগে। আর ওই দিন আমার অনেক কেয়ার নেয়, আমার ব্যাগটাও সে নিয়ে নেয়, তার হাতেই থাকে। তো মানে সারাটা রাস্তা বাসা অব্দি। তো ওইখানে আমরা হাতির ঝিলে ব্রিজের উপর আমরা অনেক কথা বলি, আমারও অনেক কথা বলি যেগুলা ফোনে তো আর সব তার আগে বলা হয় নাই। তার আগে আমার তার সাথে 2 মাসের মতো 2 থেকে 2.5 মাস কথা হয়েছে এরকম। তো তার মধ্যে 2 মাস কথা বললো, তো তারে আমি আমার সবই বলে দিচ্ছি, আমার অতীত, আমার বর্তমান, আমার সবকিছু, আমার হাতে সমস্যা এটা ওইটা। এমন তো না যে আমি তার কাছ থেকে কিছু লুকাইছি বা এরকম, সব বলছি। বলার পর সে এভাবেই চলে। তারপরে আবার ওই দিন বাসায় একটা জিনিস ছিল কি, যে ওর সাথে আমি যতবারই দেখা করছি ও আমাকে বাসার সামনে দিয়ে গেছে। যেহেতু আমি জানি না এটা হয়তো বা এই দিকটা ওর ভালো ছিল, ও আমার অনেক কেয়ার নিত। আর ওই দিনও আমি জুতা খুলে দাঁড়াইছিলাম, অনেক গরম লাগতেছিল, তো জুতাটাও ও আমাকে পরাইয়ে দিছে। তো এইগুলো আমার অনেক ভালো লাগে। আর এরকমটা ও সবসময় আমার সাথে করতো, আমার হেল্প করতো। তারপর আমি পানি খাবো, পানি মানে বোতল দিয়ে পানি খেতে পারতাছি না বলে সে আমাকে যে কি বলে ওইটাকে হ্যাঁ স্ট্রো, ওইটা এনে দেয় আমাকে। তারপরে ওইটাতে আমার সুবিধা হয় ওইটা দিয়ে খেতে। পরে আমার ওগুলা দেখে মানে একটা মেয়ে অবাক হবে না, যাকে চিনি না জানি না, কখনো তাকে দেখি নাই, ফার্স্ট দেখলাম, এত করতেছে আমার জন্য। আচ্ছা, তো বাসায় দিয়ে গেল। তারপর বাসায় আসলাম, আয়শা ওকে সাথে সাথেই কল করলাম যে বাসায় আসছি। আচ্ছা, তারপর আমাকে ওই দিন একটা কথা বলে যে আচ্ছা আমি তোমার কাছে একটা জিনিস চাই। তো ওই দিনই হাতির ঝিলে বলে। পরে আমি বলি আচ্ছা কি, তুমি আপনি করে বলি আপনি বলেন কি। পরে বললো যে মানে প্রতি ফ্রাইডেটা আমার জন্য, প্রতি ফ্রাইডের বিকেলটা আমার জন্য রাখবা। মানে এই দিনটা আমি একা থাকি, মানে আমার অফিস থাকে না, বাসায় একাই থাকি, আমার কেউ নাই এখানে। আমার ওর বন্ধু বলতে ঢাকায় একজনের নাম হচ্ছে হান্নান, একজনের নাম হচ্ছে পারভেজ। তো এই 2টা বন্ধুর কথাই আমাকে বলেছি, এরাই আমার বেস্ট ফ্রেন্ড, আমার ভালো বন্ধু এখনকার সময়গুলোতে আমার সবচেয়ে কাছের বন্ধু। তো তার মধ্যে আবার ছিল ওদের এক ভাবি, মিষ্টি ওনার নাম, পারভেজের গার্লফ্রেন্ড ছিল তখন, এখন ওনারা বিয়ে করে ফেলছে। তো তারপরে ওইখানে আমার বাসায় আমি বলে আচ্ছা ঠিক আছে, আমি তো প্রত্যেক আমি কথা দিই নাই, তবে বলছি হ্যাঁ আমি চেষ্টা করবো এরকম। তো বাসায় আসার পরে তারপরে ফ্রাইডেতে অনেক ঝড় হয়, বৃষ্টি হয় বিকেলটাতে, তো খুব বেশি বৃষ্টি হয়, ঝড়ও হয় অনেক। তো আমি বলি যে আমি আজকে কিভাবে বের হব, আমি তো ওরকম কোনো কথা দিই নাই, তারপরেও যেহেতু বলছি আমি চেষ্টা করব, তো আজকে না পরের ফ্রাইডেতে আমরা দেখা করি। পরে বলে না আমি দেখা করবোই করবো, আমার একা ভালো লাগতেছে না, দেখা করবো। পরে হাতির ঝিলেই ডাকে, হাতির ঝিলেই যাই।
তো ওই দিন আমাকে আমরা ইয়েতে উঠি, কি যেন বলে এটাকে, হাতিঝিলে আমার কি বলে আমার ওই যে ওয়াটার বাসগুলোতে, হ্যাঁ আচ্ছা ওটাতে ওয়াটার পাস না, ওই যে দুজন করে যে ওঠে, আমার এখন এই মুহূর্তে আচ্ছা ঠিক আছে, যাই হোক। মনে হচ্ছে না। আচ্ছা ওইটাতে উঠি, ওঠার পরে অনেকক্ষণ বসি ওখানে, আধা ঘন্টার মতো। তো ওইখানেই আমাকে সে প্রথম প্রপোজ করে। পরে আমি আশ্চর্য যে মানে আমি বুঝতেছি না কি বলবো। পরে আমি বলছি আপনি কি পাগল? এর মধ্যে আমি আবার জানি যে মেঘলা নামে একটা মেয়ের সাথে সে কথা বলে। তো আমি তাকে পরে জিজ্ঞেস করি, আচ্ছা আপনি আমাকে প্রপোজ করছেন, মেঘলা কে? মেঘলা আপনার গার্লফ্রেন্ড না? পরে বলে যে না, মেঘলা আমার ভাবি হয়। আচ্ছা। আমার ভাবি হয় মেঘলা। তো আমি বলি তাহলে ভাবি হয়, এত কথা কিসের ভাবির সাথে? পরে বলে ভাবির সাথে তো দেবরের একটা ভালো সম্পর্ক থাকতেই পারে। আচ্ছা গেল। তো আমি তারপর ওইটাকে আর ইয়ে করি না, দেখেন আমরা জাস্ট ফ্রেন্ডশিপটাই ভালো। আপনি আমার একজন ভালো বন্ধু। আমার এই যে এত খারাপ সময়টার মধ্যে আপনি আমার মানে ডিভোর্স হওয়ার 11 মাস পরের ঘটনা এটা। তো তারপরে ওইটা এইভাবেই ওনার সাথে আমার কথা হতে থাকে। পরে ওইটা ছিল ফার্স্ট দেখা হয়েছিল, তো বলা হয় নাই, সেপ্টেম্বর মাসের 21 তারিখে, 2018 সেপ্টেম্বরের 21। তো প্রপোজ করে সেপ্টেম্বরের কত তারিখ ওটা আমার মনে নেই। আচ্ছা তো মনে নেই। পরে তারপরে এভাবেই 3-4 দিন দেখা হওয়ার পরে সে বলে যে আমার 4 দিনের না 3 দিনের তার অফিস অফ বন্ধ। তো তারপরে তো ওইখান থেকে ইয়াতে চাঁদপুর দূরে কোথাও যেতে চায়। তো এখানে কি ওর যে ওই পারভেজ ভাইয়া, তারপর পারভেজের যে গার্লফ্রেন্ড মিষ্টি আপি, তো মিষ্টি আপু এর মধ্যে জানতো আমার কথা। উনি বলার পর বলে আচ্ছা আমরা চাঁদপুরে যাবো, তোমার কি কোনো সমস্যা হবে? সারাদিন লাগবে কিন্তু চাঁদপুরে যেতে, মানে চাঁদপুর, ঢাকা থেকে চাঁদপুর থেকে আবার ঢাকায় ব্যাক করবে ওই দিনই লঞ্চে করে। তো ওইখানে আবার কেবিন পাওয়া যায়, কেবিনে করে ইয়ে করছে। তারপর আমি প্রথম আমাকে ভাবার টাইম দিল একদিন যে দেখো। আমি বললাম আচ্ছা। কে বলেছে আপনাকে? সজীব বলছে। আচ্ছা। তারপরে বলার পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি যাব। আপনি তো তখন আমি আপনি করেই বলি। ওই দিন ছিল অক্টোবরের 24 তারিখ। মিষ্টি আপু আর হচ্ছে সজীব দাঁড়ায় থাকে গুলিস্তানে। আমি খিলগা থেকে রিক্সা করে গুলিস্তান যাই। ওইখানে যাওয়ার পর তার আগের দিন আমাদের অনেক কথা হয়, একটা গ্রুপ খুলে মেসেঞ্জার গ্রুপ। তো সেখানে পারভেজ ভাইয়া, মিষ্টি আপু, আমাদের সবার 4 জনের কথা হয়। তো এর মধ্যে আবার হান্নান ভাই আসতে চাইছিল, হান্নান ভাই অসুস্থ, তার জন্য হান্নান ভাই আর আসতে পারে নাই। তো তারপরে ওইখান থেকে আমরা যাই। মিষ্টি আপু আমাকে অনেক হেল্প করে ওই দিন, অনেক, মানে নিজের বোনের মতো। আমরা প্রথম থেকেই তুমি বলতেছি, তো তুমি করেই বলি। তো তারপরে ওইখানে 2টা কেবিন নাই, ট্রাভেল কেবিন না নিয়ে 2টা কেবিন নিছে। তো আমি তো ভয় পাইতেছি, 2টা কেবিন কেন নিবে আর এরকম একটা মানে রুমের মতো। আমি তো পুরা আশ্চর্য, আমি কখনো এরকম অবস্থায় চাই নাই। তো আমি কখনোই ফার্স্ট ওই দিনই লঞ্চে দেখি উঠি। আমাদের ওখানে অত বড় লঞ্চ নাই তো, আর আমাদের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। তো ওইখানে ওইদিকে আমি দেখিও নেই। তো চাঁদপুরের লঞ্চে উঠলাম আমরা। তো আমাকে মিষ্টি আপু বললো আপু ভয় পায় না। উনি আবার বিয়াই বলতো ওনাকে যে আমার বিয়াই অত খারাপ না, অনেক ভালো ছেলে। আর যদি কোনো কিছু হয় আমি তো আসি পাশেই, তো তুমি আমাকে নক করবা, কিছু হইলেই নক করবা। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো তারপরে ভয় তো কাজ করে যে তার সাথে তো আমার ওরকম কোনো সম্পর্কও নাই, জাস্ট ফ্রেন্ড। সে আমাকে একদিন ভালোবাসি বলছে, তো কি এমনি মজা করে হয়তো বলছে। আচ্ছা তো ওই দিন এইভাবেই গেল। যাওয়ার পথে ওরকম ভালোই ছিল। আসার সময় আমরা খাওয়া দাওয়া করে সব মানে দুপুরবেলা খাওয়া শেষ করে আমরা আসি। আবার এরকম আলাদা কেবিন নাই। তো মিষ্টি আপু তারা যে ওই যে লঞ্চের দরজা যে আটকাইছে, তারা তো আর খোলে না দরজা। তো আমি বের হচ্ছি ঢুকছি। আমি ঘুরতে গেছি, নদী দেখতে গেছি এরকম। তো তারপরে আসার পথে অনেক আমিও ক্লান্ত হয়েছি, সবাই তো ক্লান্ত। তো তারপরে এরকম হওয়ার পর সে আমার সাথে কি বলে মানে ফিজিক্যালির জন্য যে মানে আমাকে জোর করে সে। পরে আমি বলি দেখেন আপনি করেই তো বলতাম, আপনি এটা চাইলেই পারবেন, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না।
আপনার সাথে আমার ওরকম কোনো সম্পর্ক নাই, জোর করে এটা করতে পারবেন, কিন্তু আমার মনটা তো আর পাবেন না। আপনাকে বিশ্বাস করে, আপনাদের বিশ্বাস করে আমি এখানে আসছি। আপনাদের কাউকে আমি খুব ভালো করে চিনিও না, জাস্ট ফ্রেন্ড, কয়েকবার দেখা হয়েছে, ওই বিশ্বাসের ধারা আমি এখানে আসছি। পরে বললো ও আচ্ছা ঠিক আছে, মানে এরকম করে অনেক অনেক জিদ দেখাচ্ছে আমার উপর, তারপর চুপ করে আছে। ওই কেবিন থেকেই আসবো ফিরছিলেন বল। তারপর ওই কেবিনে এসে জোর করার পর আমি যখন এগুলো তাকে বলি, তার জন্য সে তখন অনেক ইয়ে করছে, যে রাগ দেখাচ্ছিল। হ্যাঁ রাগ দেখাচ্ছিল। Okay. একটা মনুষ্যত্ব বোধটা হয়তো বা তার কাজ করছে, বা আল্লাহর প্রতি তার একটা ইয়া ছিল, বিশ্বাস ছিল, বা আল্লাহকে একটু মানতে, সেই জন্য সেদিন আর আমার সাথে ওরকম কিছু মানে করে নাই। আচ্ছা, কিন্তু আপনি যাকে বলছিলেন যে তার সাথে একজন গিয়েছিল, একটা মেয়ের নাম বলছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সে কি কোনো রকম সাপোর্ট আপনাকে দিয়েছিল ওখানে যাওয়ার পরে, নাকি সে আসলে সে কথা বলেছিল যে এরকম কোনো কমিটমেন্ট রাখে নাই? না, তো ওই মেয়ে আর ওনারা তো ওরকম কিছু জানে না। ওনারা জানে যে আমরা এমনি ফ্রেন্ড, আর হচ্ছে যে মানে পরে তো বুঝতেই পারে যে যেহেতু আলাদা কেবিন নিয়েছে, সেক্ষেত্রে তাদের সম্পর্ক একটা ভালো সম্পর্ক থাকতেই পারে। আর পারভেজ ভাইয়া আর হচ্ছে মিষ্টি আপি, তারা তো দুজন দুজনকে ভালোবাসে। তো একটা পর্যায়ে নাকি তারা বিয়েও করে ফেলছে তার আগে থেকে, জানি না। তো তারা আসার পথে তো একটু আমার খেয়াল রাখছে, আসছে তো। যাওয়ার পথে যখন আমরা ঢাকায় ব্যাক করতেছি, তখন যে তারা দরজা, ওই যে কেবিনের দরজা যে নক করছে, সেটা আর খোলে নেই। একেবারে ঢাকায় আসছে তখনই খুলছে। ওকে। তখন অব্দি আমরা জানি না যে তাদের বিয়ে হয়েছে কিনা তার আগে। আচ্ছা, ওইটা নিয়ে আমার তো মাথা ব্যথা নেই। তো পরে ওই দিন আমাকে ও ছেড়ে দেয়, আমার সাথে কোনো খারাপ কিছু করে না। তারপরও মোটামুটি ওই দিন, আচ্ছা ওই দিন আমরা আসার পর ওদিন ওদের নাকি 5-6 হাজার টাকা নিয়ে যায়, সব টাকাই শেষ। আর আমি আলাদা করে 800 টাকার মতো নিয়ে গেছিলাম। তো আসার পথে শেষে যে ওই আপুটাকে আমি 500 টাকা দিই। তারপরের দিন আপুর এক্সাম ছিল, তো আপু বলছে আমার যা টাকা ছিল আমি সব শেষ। আমি এমনি তো দুজন সব কথা আমার সাথে শেয়ার করছে ওই দিনই, একদিনই খুব ফ্রি হয়ে গেছে আমার সাথে, মানে অনেক কথা আমাকে বলে দিতেছে এরকম। আর আমি খুব সহজে আমার কোনো কিছু কাউকে শেয়ার করি না, তো অত কিছু ওনারাও হয়তো আমার অতীতটা এখন আজকে মনে হয় যদি শুনে থাকে তাহলে জানতেছে। এর আগে কখনো তাকে আমার অতীত বলা হয় নাই। তো পরে ওইখানে আপুকে আমি 500 টাকা দিলাম, আর যা ছিল সেগুলো দিয়ে আসার পথে যে বাস ভাড়া বা আমার বাসায় সজীবে দিয়ে গেছে, এগুলো সব আমার যে টাকা ছিল ওইটাই কাজে লাগছে শেষে। কারো কাছে সব টাকা শেষ এরকম। তো এভাবেই চলতে থাকে। তারপরে 2 দিন গেল। 25 তারিখে সে আমার সাথে 25 তারিখে আমাকে বলে যে তোমার সাথে আমি আর সম্পর্কে থাকতে পারবো না, কোনোভাবেই না, বন্ধুত্বটাও না, কোনো সম্পর্কই না। পরে আমার তো তখন একটা প্রশ্ন থেকেই যায়, মানে কেন। পরে ও আমাকে বলে যে দেখো, তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলছি, যেটা সরাসরি মানে ক্লিয়ারলি আমি বলি যে আমাকে ও বলতেছে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলছি, তোমার কাছে গেলে আমার থাকতে খুব কষ্ট হয়, আমি পারবো না এভাবে, আমি পারতেছি না। তো পরে আমি বললাম, আর তারও আগে সে আমাকে অনেকবার এই যে ফিজিক্যালি সম্পর্কটার জন্য, ফিজিক্যালের জন্য সে আমাকে অনেকবার বলছে। এরকম খোলামেলা ভাবে না বললেও অনেক কথা ধারায় বলছে। কিন্তু আমি তাকে একটা কথাই বলছি যে আমার তো একটা অতীত আছে, আর আমি আল্লাহকে খুব বিশ্বাস করি, তো এটা হবে না তুমি যেভাবে চাচ্ছ। এর মধ্যে আবার একটু তুমিও বলি। তো পরে 26 তারিখে ওদিন 24 তারিখ গেল, 25 তারিখ গেল, 26 তারিখে রাতে আমার সাথে তার অনেক কথা হয়। তো সেদিন আমি তাকে বলেই ফেলি যে আমিও তোমাকে ভালোবাসি এরকম। এই যে বললেন ভালোবাসার কথাটা, কেন বললেন? মানে এটাকে আসলে ভালোবেসে বলেছেন নাকি তার প্রেসারে বলেছেন? তার প্রেসারে না, ওই তখন সে আমার অনেক কেয়ার নিত, ওগুলা সমস্ত আমি ভেবে দেখলাম কি যে তাকে ভালোবাসা যায়, আর তার মধ্যে ওই যে বিশ্বাসটা ওইখানে জন্মায়। যে আপনি ভালোবেসেছিলেন। হ্যাঁ, ওকে, গেল। তারপরে কি হলো? তারপরে মানে ওরে আমি অনেক ভালোবাসি, অনেক। এখনো আমি জানি না, তার প্রতি একটা আলাদা একটা অনুভূতি কাজ করে। যে ফার্স্টে তো আর ভালোবাসা ছিল না, পরে আস্তে আস্তে মানায় নিছি। তো এখন সেটা হচ্ছে যে সে আমার অনেক এতটা কেয়ার নিত
আর মানে আমার জুতোটা পরাই দিত, আমার হাতের ব্যাগটা সে নিয়ে নিত, তারপর মানে অনেক কেয়ার নিত। আর এটাই ছিল যে তার একটা ইয়ে যে হ্যাঁ এগুলো দেখাইলে হয়তো বা একটা মেয়ে হ্যাঁ আমার প্রতি দুর্বল হয়ে যাবে, এরকমটা হয়তো বা ছিল। তো আমাকে অনেক অনেক কেয়ার নিত, একটু কষ্ট করতে হতো না বের হইলে ওর সাথে। আর ওগুলা থেকে আমার ভালোবাসাটা যেটা জন্মায়। তো তারপর আমি তাকে বলি রাত 2টা হবে এরকম বলি যে আমি তোমাকে ভালোবাসি। পরে সে বললো আমি কি তোমাকে ভালোবাসি না? আচ্ছা, ওই দিন সে আমার ভালোবাসার কথাটাকেই কাজে লাগায় যে তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? হ্যাঁ আমি সত্যি ভালোবাসি। তো তারপরে সে আমাকে বললো যে আচ্ছা আমি তাইলে তুমি আমার জন্য মানে ভালোবাসার জন্য কি করতে পারবা? আমি তুমি যদি আমাকে মানে তখন আমাকে সে ওরকম বলে আমার সাথে এরকম করতে পারবা, ফিজিক্যাল রিলেশনে যেতে পারবা? পরে আমি বলি যে এটা তো সম্ভব না, এটা কিভাবে সম্ভব? পরে বলে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বলো কি মানে কি করলে তুমি আমার সাথে ফিজিক্যাল রিলেশনে যাবা? পরে আমি বলি যে যদি বিয়ে করো তাহলে। পরে বলে বিয়ে করব কিভাবে? আমার তো চাকরিটা পার্মানেন্ট হয় নাই, আর সরকারি জব যদি পেতে হয় তাহলে আনম্যারিড থাকতে হয়, ম্যারিড হলে জবটা হবে না আমার। তো এই জবটা আমার খুবই দরকার, আমার ওর ফ্যামিলিতে অনেক সমস্যা সেটা আমি জানতাম যে হ্যাঁ জবটা ওর অনেক দরকার, অনেক প্রয়োজন। তো সেটাই কাজে লাগায়। এটা আমি তো তখন জানতাম না যে সরকারি জব, এটা একটা মিথ্যা ছিল যে সরকারি জব করতে সরকারি জবের জন্য আনম্যারিড থাকতে হয়, বিয়ে করলে সরকারি জব হবে না এরকম। তো 3 বছরের না কয় বছরের কোর্স ছিল যে ওইটা করলে তারপরে ও সরকারি জব এটা হবে এরকম। পরে সে আমাকে এরকম বললো যে আচ্ছা আমি বিয়ে করবো তোমাকে, আর কিভাবে বিয়ে করা যায় বলো? পরে আমি বলি যে আর কোনোভাবে আর কিভাবে বিয়ে করা যায়, আর কিভাবে? এই কাবিন যদি করো ঠিক আছে, তুমি কাবিন করে রাখো, এখন কাউকে বলতে হবে না, তোমার যেহেতু সমস্যা সরকারি জব এটা ওইটা এত ঝামেলা, বলিও না কাউকে। পরে বললো আচ্ছা। এইভাবে করে অনেক তর্কাতর্কি হয়, অনেক মানে ও একটু কেমন যেন কান্না করে ফোনে, আমি জানি না যে ওইখানে কান্না করছে কিনা, কিন্তু ফোনে পরে ওইখান থেকে তারপরের দিন মানে 26 তারিখে সে আমাকে ফার্স্টে কোরআন শরীফ ছুঁয়ে বিয়ে করে। তারপরে কোরআন শরীফ ছুঁয়ে বিয়ে করার পর আমি তো ওই বিয়েটাকে অত একটা মানি না যে কোরআন শরীফ ছুঁয়ে বিয়ে করলে বিয়ে করছে তার সাথে আমি ফিজিক্যালি চলে যাবো, অত বোকামি আমি করবো না। আচ্ছা ওইখানে ওটা হলো। তো এইভাবেই বলে আচ্ছা আমরা তো মাঝে মাঝে বলতাম স্বামী স্ত্রী, তো এখন তো আমরা ফিজিক্যাল রিলেশনে যেতেই পারি। পরে আমি বলি যে এইটা কি বিয়ে বলে? এটা মানে এরকম করে চলতে থাকে কিছুদিন। পরে বলে তাহলে তুমি বলো, মানে অনেক প্রেশার দিত আমার এটা নিয়ে। তারপরে বলে আচ্ছা ঠিক আছে আমরা শরীয়ত মোতাবেক বিয়ে করব, হাদিস ধর্মে মানে আল্লাহর ধর্মে আমরা বিয়ে করব। তার জন্য তোমাকে একটা মিথ্যে বলতে হবে, তুমি যে হুজুর দিয়ে আমরা বিয়ে করব সেই হুজুরকে তুমি বলবা যে আমরা কোর্ট ম্যারেজ করে আসছি। হ্যাঁ, তো পরে এরকম করে সে তারপরে কিছুদিন পর ওইটা ছিল সেপ্টেম্বর নভেম্বরের 5-6 তারিখে। তো 6 তারিখে সে আবার চাঁদপুর আমাকে নিয়ে যায়। যাওয়ার পথে ওরকম কিছুই না, তো চাঁদপুরে যে একটা হুজুর, ওইখানকার একটা হুজুরকে বলে যে হুজুর আমরা তো আসলে বিয়ে করে আসছি, বাসা থেকে পালাই আসছি, এখন আমাদের আপনি বিয়ে করায় দেন। হ্যাঁ, তারপরে ওইখানে ওই হুজুর বললো, আমাকে জিজ্ঞেস করলো আচ্ছা আপনি কি সত্যি তোমরা বিয়ে করে আসছো? মানে উনি কাবিন দেখতে চায়, কাবিন নামা দেখতে চায়। তো কাবিন নামা আমাদের তো সত্যি কাবিন হয় নাই, কাবিন দেখাবে কোত্থেকে সে? পরে সে হাদিস ধর্মে বিয়ে করাইলো। পরে উনি বললো আজকে থেকে তোমরা স্বামী স্ত্রী। তো তোমরা ওইখানে আরো 3-4 জন ছিল, আর কাউকে আমি চিনি না, ও চিনি কিনা আমি জানি না। তো ওই চাঁদপুরের একটা শহর, একবার ফার্স্ট ওইখানে গেলাম, তারপরে ওইখানকার কাউকেই তো আমি চিনি না। তো এখনো তো আমি কাউকেও চিনি না, ওইখানকার কেউ আমার আপন না। তারপর 4-5 জন ছিল ওইখানে। তো ওইভাবেই বিয়েটা হলো, মানে হাদিস ধর্মে যেটা শরীয়ত মোতাবেক কালিমা 5 কালিমা বলে বিয়ে করাইলো। তারপর ওইখান থেকে আসার পথে ওনাদের অনেক মিষ্টি টিষ্টি খাওয়ায়, ওনাকে টাকা দিতে চায়। তো উনি অনেক খুশি হয় বিয়েটা করায়, আর আমার এই সমস্যাটা দেখে আর অনেক খুশি হয় যে যাক আমি একটা বিয়ে করাইতে পারছি, আমি খুব খুব খুশি এরকম। তো আমি টাকা নিব না, এটার জন্য আল্লাহ অনেক খুশি থাকবে এরকম বলে।
তারপর ওইখান থেকে আমরা আসার পথে আমাদের মানে ওই চাঁদপুরের লঞ্চে এই তো ফিজিক্যাল এটা হয়ে যায়। তারপর আসার পথে তো এটা আমাদের যে ফিজিক্যালি ওটা তো হয়েই গেল। তো তারপরে ও বাসায় দিয়ে যায়, বাসার সামনে আর কি। বাসায় কখনো আমাদের বাসায় ওকে কখনো নিয়ে যায় নাই। তো আম্মু বিষয়টা খুব, আম্মু এতটা জানতো না, আম্মুকে বলতাম শুধু। এর মধ্যে আবার ওই যে আমাদের যে পাশের দিদি সে সব জানতো, তাকে আমি সবই বলতাম, আমার বেস্ট ফ্রেন্ড বলতে সেই। তো তাকে আম্মুকে বলে যেতাম আমি তার বাসায় যাই এরকম। আর ওর বাসায় দিদির বাসায় যাই বা বলতাম এর বাসায় যাই, ওর বাসায় যাই, বান্ধবীদের নাম বলতাম এরকম। তো এইভাবেই চলতে থাকে। তো আবার কিছুদিন পরে সে আমাকে বলে যে আখি আমার অফিস তো অফ বন্ধ ফ্রাইডেতে, তো আমাকে তুই দূরে কোথাও নিয়ে যাও, আমার অনেক খারাপ লাগতেছে। আমি বললাম দূরে কোথায় কই নিয়ে যাবো, আমি তো ওরকম কোনো কিছু চিনিও জানিও না যে কোথায় নিয়ে যাওয়া যায়। পরে আমি তাকে বললাম চিড়িয়াখানার কথা, যে আমার ছোট বোন সহ আমরা চিড়িয়াখানায় যাই, ওখানে গেলে ভালো হয় না। তখন সে আর কি তখন ওভাবে বলতে পারতেছিল না যে আমরা আবার চাঁদপুর যাবো। তার একটা ইয়ে ছিল যে চাঁদপুর নিয়ে যেত সেটা সে মনে করতো যে চাঁদপুর লঞ্চ এই দিক থেকে সব দিক থেকে তার হয়তো ভালো মনে হতো, আমি জানি না। তো সে আমাকে বলতো যে, তারপরে সে আমাকে খুলেই বলে যে আসলে এরকম আমার এরকম ইচ্ছা হচ্ছে যে আমি চাঁদপুরে যাবো। বলে তোমার কাছে কি কিছু টাকা হবে, তোমার কাছে টাকা আছে? আমার চাঁদপুরে গেলে তো 2 থেকে 3,000 টাকার মতো খরচ হতো, যেটা ও আমাকে বলছে। আমি জানি না, কারণ আমি তো আর খরচ করিনি, আমি তো আর খরচ করতাম না। আমাকে বলতো, পরে কিছু টাকা আমার কাছ থেকেও নিত। ওর একা তো আর ওর স্যালারি খুব বেশি ছিল না, 12,000 কত টাকা যেন ছিল। তো যেহেতু পার্মানেন্ট না, যদি গভর্নমেন্ট জব বাট পার্মানেন্ট না, তো এত বেশি বেতন ছিল না। আমিও হেল্প করতাম। তো এইভাবেই 5 দিন এভাবে, মানে এর মধ্যে আবার 3 দিন ওইখানে যাওয়ার পর কিছুটা জানতে পারে, যেটা হচ্ছে হান্নান ভাই হচ্ছে ওর বড় বোন, আপন বড় বোনের মানে ওর আপন বিয়াই হয় আর কি। বড় বোনের দেবর ওই হান্নান ভাই। তো হান্নান হচ্ছে ওর বিয়াই। আর বিয়ের বন্ধু হচ্ছে পারভেজ ভাইয়ার গার্লফ্রেন্ড হচ্ছে মিষ্টি আপু। তো মিষ্টির সাথে এর মধ্যে তো কথা হইতো। তো মিষ্টি আপু সব জেনে যায়, বিয়েতে এগুলো সব জেনে যায়, এত কিছু এই ফিজিক্যালি সবকিছু জেনে যায়। হান্নান ভাইয়াকে বলে হচ্ছে সজীব, আর হান্নান ভাইয়া আবার ওদের সবাইকে বলে দেয়। পারভেজ ভাইও জেনে যায়, মিষ্টি আপু জেনে যায়। তো মিষ্টি আপু যে জেনে যায় এগুলো আমি আর জানতাম না। আমার তাদের সাথে এইসব বিষয় নিয়ে কোনো কথাই হইতো না। তাদের সাথে এমনি ভালো মন্দ কথা হইতো। তারপর তাদের সাথে একবার আমার দেখা হওয়ার পর তো এইভাবে টিএসসি-তে দেখা হয় আমাদের। তারপরে তার কিছুদিন পরেই হচ্ছে একটা নভেম্বর মাস ছিল, তো হান্নান ভাইয়ের বার্থডে 23শে নভেম্বর তখন। তো হান্নান ভাইয়ের বার্থডেতে যেতে হবে বলে, আমি ফার্স্টে যেতে চাই না। আমি বলি আমার হাত খালি, আমি কি গিফট নিব, কিভাবে যাবো না আমি। ওরা বলে তোমার কোনো গিফট নিতে হবে কেন, আমি যেটা নিবো সেটাতেই হবে, চলো। তো এর মধ্যে পরে যাই। তো ওই দিন আবার ওর জন্য আমি কিছু কিনে নিয়ে যাই, ওর পারফিউমটা শেষ হয়ে যায়, ওইটা কিনে নিয়ে যাই। তা ওর এইসব টুকিটাকি যে জিনিসগুলা, এই কেয়ার গুলো আমিও করতাম। যেমন সে আমার অনেক কেয়ার করতো, আমিও করতাম। তো তার পারফিউম, তারপর আরো কি যেন নিয়েছিলাম আমার মনে নেই। তো এইগুলা তারপর ওইখানে যাই। ওটা হচ্ছে আগারগাঁওয়ে একটা পার্ক আছে, ওখানে বার্থডে ইয়ে করবে, কেক কাটবে। তারপর যাওয়ার পর ওইদিকে কেক কাটার পর অনেক পর ওইখানে আবার একটু ঝামেলা হয়, মিষ্টি আপু রাগ করে, পারভেজ ভাইয়াও রাগ করে, ওরা ঝগড়া করে। তারপর আমি তো চুপচাপই থাকি। কেক কাটার পর অনেকক্ষণ হান্নান ভাইয়া আর সজীব আলাদা করে কথা বলে, আর আমি আর মিষ্টি আপু বসে থাকি, বসে কথা বলি। আর পারভেজ ভাইয়া ওনার আরেকটা ভাই আসছিল, তাকে দিতে যায়। তো তারপরে আসার পথে আমরা বাসে করে আসি, আর সজীব খুব খেপেছিল আমার উপর, অনেক রাগ ছিল তার। আমি জানতাম না রাগটার কারণ কি। তো অনেক কথা বলতেছিল বাসের মধ্যে আমারে। আমি অবাক যে
আমি কি করলাম? আমি কি কোনো দোষ করছি? আমাকে কেন ও রাগ করে আছে আমার উপর? তারপরে আমার বাসার কাছে আইসা মানে সে আমাকে একটা কথা বলে, আচ্ছা আমি তোমার আপন নাকি মিষ্টি তোমার কাছে আপন? তার মধ্যে আমার মিষ্টি মেয়েটাকে ও খুব একটা পছন্দ করতো না, মানে সবসময় কি বলতো মিষ্টির সাথে অত কথা বলতে হবে না, ও খুব একটা, আমার মনে হয় না তুমি সাথে কথা বলবা না, কারণ তুমি কেমন সেটা আমি জানি, মিষ্টি কেমন সেটা আমি জানি, যতই হোক। এমনিতে মিষ্টি আপু দেখতে খুবই সুইট, তো একটু চঞ্চল টাইপের। তো মিষ্টি আপু পরে আমাকে আমি জানতে চাই, আচ্ছা কি হয়েছে আমাকে বলো তো। পরে বলে যে তুমি নাকি প্রেগনেন্ট, তো সেটা আমাকে তুমি কেন বললা না, আমাকে না বললে মিষ্টিকে কেন বললা? তখন সত্যি কথা বলতে আমি প্রেগনেন্ট আমি জানি না। আমার মাথার উপর আমার এত রাগ হয়েছে ওই মেয়েটার উপর, প্রচন্ড ভাবে আমি রাগ করি যে আমি প্রেগনেন্ট মানে কি, কিভাবে কি। আর আমি ওকে বললাম যে দেখো আমি প্রেগনেন্ট হলে আমি তোমাকে জানাইতাম না, আমি মিষ্টিকে কেন এগুলো বলবো? আর আমরা যে বিয়ে করছি, আমাদের যে এত সম্পর্কটা এত দূর আগে গেছে, সেটাই তো আমি মিষ্টিকে বলি নাই। পরে বললো আচ্ছা ঠিক আছে। তো আমি আমার হাতের ফোনটা ফেলে দিই। আমার খুব রাগ হয় যে এত বড় মিথ্যা কথাটা কিভাবে সে বললো, শুধুমাত্র এটা জানার জন্য যে আমরা বিয়ে করে ফেলছি, আমাদের ফিজিক্যালি যে রিলেশনটা সেটা হয়ে গেছে সেটা তারা জানতে চায়, আমার মুখ থেকে শুনতে চায়, সেটার জন্য। তারপর পরে এরকমটা ওকে আমি মানে প্রশ্ন করি, তারপর ও বলে আচ্ছা ঠিক আছে। তারপর আমি অনেক কান্না করি ওই দিন রাস্তার মধ্যে অনেক কান্না করি। তো ও ও আমাকে অনেক শান্ত করে, আমাকে বোঝায় যে আচ্ছা ঠিক আছে ইয়ে করো, এই লোকজন আছে। তো সেদিন ও একটু চুপ হয়ে যায়। তারপর আমি বলছি যে তোমার কোনো ফ্রেন্ডের সাথে আমি আর কখনোই দেখা করবো না, কোনো দিন কোনোভাবেই যোগাযোগ রাখবো না, এরকম। আর ওই মানে মিষ্টিকে আমি অনেক বকাঝকা করি ওইখানে, মানে ওর সামনে আর কি, মিষ্টি তো আর ছিল না। তো তারপর আর আমি ওদের সাথে কথা বলি না। তো মিষ্টি 3-4 দিন পর আমাকে টেক্সট করলো ফেসবুকে, কি আপু ভুইলা গেছো নাকি, এরকম। আর আমি বলছি যে হ্যাঁ, ভুইলা যাওয়াটা কি স্বাভাবিক না? আর এরকম করে তারপর একটু কথা না কাটাকাটি হয় না, কিন্তু মানে অতটুকুই, আর কোনো কথা হয় না। তারপর এইভাবেই চলতে থাকে। তো তারপর আরো 15-20 দিন পর ও ফেসবুকে একটা কি যেন পোস্ট করে, সেখানে আমি একটা কমেন্ট করি নাকি এরকম কিছু হবে। তারপর সে বলে মানুষের কষ্ট থেকে হাসতে হয় না। আমি হা 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 এরকম করে একটা মনে হয় কমেন্ট করি এটা। তারপর সে এরকম বলে, তারপর আমি বললাম যে দেখো আমি চুপ করে আছি, আমাকে চুপ করে থাকতে দাও, তো আমার মুখ ছুটায় না, এরকম বলি। তারপরে এর মধ্যে আবার মিষ্টিকে আমি একটা হেল্প করি, সেটা হচ্ছে মিষ্টি বাসা থেকে বের হয়ে যায়। মিষ্টি বাসা থেকে বের হয়, তারপর পারভেজ ভাইয়া তখন তাদের আমার জানা মতে তাদের বিয়ে হয় না, আর একটা মেয়ের সাথে উঠে একটা বাসায়। তো তখন মিষ্টি আমার কাছ থেকে তখনও টাকা চায়, 2000 টাকা চায়, যে আপু বাসা ভাড়া তো দিতে হবে, 2000 টাকা দিতে হবে, এখন আমাকে তুমি হেল্প করো। তো তখন আমার এক ভাইয়া আমাকে আমার ফোন ঠিক করার জন্য বাইরে থেকে টাকা পাঠাইছে। তো তো ওই টাকা আমি ওকে দিয়ে দিই। আমি ওকে বলি বিকাশ নাম্বার দাও, তো যে টাকা আমার ফোন ঠিক করার কথা ছিল সেটা আমি ওকে দিয়ে দিই। আমার মনে হয় যে ফোনটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, আমার এই মেয়েটা যে বিপদে পড়ছে তাকে আমাকে হেল্প করতে হবে, আর আমার কাছে তো এমনিতে টাকা নেই, আমাকে কোত্থেকে টাকা দেবো। আচ্ছা ওইটা ওকে দিয়ে দিলাম। তো তারপরে ও বলছিল যে পরের মাসে ডিসেম্বরে 10 তারিখে সে আমাকে টাকা দিয়ে দেবে। ডিসেম্বরে 30 তারিখ আমার বার্থডে, ওটা নিয়েও তো অনেক ইয়ে আছে। ছোট বোন সবসময়, ছোট বোন আমার বার্থডের সময় আমাকে উল্টা হয় না যে বাসা থেকে ড্রেস কিনে দিবে, আমি আমার জন্য কিনে আমার ছোট বোনকেও দিই, এরকম। আর আমার ছোট বোন আমার লাইফের অন্যতম একটা পার্ট, আমাকে অনেক হেল্প করে। আমার বেশিরভাগ কাজগুলোই সে করে দেয়, তার কথা বলা হয় নাই। ও আমার জন্য ছোট থেকে, ওর যখন 10 বছর বয়স তখন থেকে সে আমার জন্য অনেক করতেছে, এখন অব্দি সে আমাকে অনেক অনেক করে। আমার চুল আরছে দেওয়া, মাঝে মাঝে আমি অসুস্থ হলে খাওয়াই দেওয়া, এইগুলো আমার আম্মু করে না, ও করে। এখন ও করে, আগে আম্মু করতো, ও বোঝার পরে থেকে যে কাজ শিখার পর থেকে সে আমাকে করে, অনেক হেল্প করে। সে আমার লাইফের আলাদা একটা পার্ট। তো তারপর ওখান থেকে হ্যাঁ, তারপর মিষ্টিকে টাকা দিলাম। মিষ্টি যেহেতু বাসা থেকে এসে পড়ছে, আমরা ছাড়া মিষ্টি তো আর কেউ নাই। তো মিষ্টিকে আমি আমার ছোট বোনের জায়গাটা দিই। মিষ্টির 1 বছরের বড় আমি, আমার বয়স হচ্ছে এখন 18 শেষ 19 পড়ছে, আর মিষ্টি হচ্ছে আমার 1 বছরের ছোট। তো আমাকে আপু করে বলতো, আমি আপু বলেই বলতাম না, আপুই বলতাম। তারপর
ওইখানে ছিল মিষ্টি। পরে ওই টাকা দিলাম, টাকা মিষ্টি, আর আমাকে টাকা তো কোনো কিছু দেয় নাই। তো সেখানেই সব ওদের সাথে আমার যোগাযোগ অফ হয়ে যায়। এইভাবেই আবার চলতে থাকে, আমাকে নিয়ে চাঁদপুর যেত। তারপর 5 বার নিয়ে যায় আমাকে চাঁদপুর। 5বারের শেষে তো সেদিন আমার সাথে তার ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পরে 1 মাসের মতো আমাদের কথা হয়, কিন্তু আর দেখা হয় না। তো 1 মাস পরে একদিন আমাকে আমি ওকে টেক্সট করলাম যে কেমন আছো, ভালো আছো, এরকম। তো এর মধ্যে হঠাৎ করে আবার এই মিষ্টির কথা জিজ্ঞেস করলাম। পরে বললো যে মিষ্টি নাকি স্টক করছে, কি কাহিনী করে এগুলা আমার বিশ্বাস হয় না। মানে আমার সজীব বলতেছে যে সে বিশ্বাস করে না যে মিষ্টি আদৌ অসুস্থ। বলে মিষ্টির এটা সবটাই অভিনয়, আমি দেখতেছি বাসের মধ্যে আমার দিকে তাকাই আছে, আর পারভেজ যখনই দেখতেছে তখনই ভাব নিতেছে, এরকম। তারপরে হচ্ছে যে এভাবেই গেল। তারপর সেদিন তারপরের দিনের পরের দিন, একদিন পরে আমাকে বলে মিষ্টি আবার স্টক করছে, ওর নাকি হাতটা প্যারালাইজ হয়ে গেছে, এখন তো গাজীপুর যেতে হবে। তো মিষ্টিরা তখন গাজীপুরে থাকে, মিষ্টি আর পারভেজ। এর মধ্যে পারভেজ মিষ্টি বিয়ে করে ফেলে। তো ওইখানে যাই, আমি বলি আচ্ছা কয়টার মধ্যে আসা যাবে? তো আজকের মধ্যে। বলে হ্যাঁ আসা যাবে, এই তো 11টা বাজবে। বলে আচ্ছা ঠিক আছে। তো ওইখানে যাওয়ার পরে ওইখানে 11টা বাজে যেতে খিলগা থেকে আমরা ঢাকা থেকে গাজীপুরে যাই, গাজীপুরে সেই শেষ প্রান্তে। তো ওইখানের কিছু তো আমি চিনি না। ঢাকা থেকে আমরা 4 জন যাই, আমি আর হচ্ছে সজীব, হান্নান ভাইয়া, আরেকটা ভাইয়া আসছিল। ওনাকে আমি ওই দিনই ফার্স্ট দেখি, আমি চিনিও না, তার নামটাও আমার মনে নেই। তো ওইখানে যাওয়ার পরে আর আসার সময় গাড়ি তো নাই, ওই যাওয়ার সময় তো গাড়ি নেই, আসার সময় গাড়ি পাবো থেকে। পরে ওইখানে আমি অনেক করি। তো মিষ্টি আসলে আমি জানি না ও অসুস্থ ছিল কিনা। আমরা যাওয়ার পরে ও কথা বলতে পারে, তার আগে সে কথা বলতে পারে না। তার 3 দিন 4 দিন ধরে কথা বলতে পারে না, সে এমন অবস্থা, সে বোবা হয়ে গেছে, প্যারালাইসে স্ট্রোক করে বোবা হয়ে গেছে, কথা বলতে পারে না, হাত পা নাড়াতে পারে না। তো যখনই সে হাঁটে তখনই পা ব্যাগা করে হাঁটে, যখন সে দাঁড়ায় থাকে তখন আঙ্গুল সোজা থাকে, এরকম। তো ওইটা দেখে সে হাসতেছে, আর আমার বলছে দেখো এই নাকি সে অসুস্থ, স্ট্রোক করছে। আচ্ছা, ওইখান থেকে আসার পর আমাদের সম্পর্ক, এর মধ্যে যে ঝগড়া হয়েছিল, ঝগড়াটা মিটে যাওয়ার পর আবার সে চাঁদপুরে নিয়ে যায়। এটা হচ্ছে মার্চের 1 তারিখে। চাঁদপুরে যাওয়ার পর ওই দিন আমাদের অদ্ভুত একটা ভালোবাসা থাকে, দুজনের প্রতি দুজনের টানটা। 2 মাস গ্যাপের পর আবার সে আমাদের চাঁদপুর নিয়ে যায়। তো ওই দিন সে অনেক আগ্রহ নিয়ে আমার সাথে অনেকগুলো পিক তোলে, ওই অবস্থায়, মানে ওই ইয়ের মধ্যে, কেবিনের ভিতরে। তো আমি অনেকবার বাধা দিই, আচ্ছা পিক কেন তুলতেছ, এরকম তো আগে কখনো তোলো নাই, আজকে কেন? তো এরকম সে বলে যে না আমি পিক তুলবো আজকে। সে পিক গুলা তুলে দিল, যে এইগুলা আমরা কখনো তো তুলিনি, স্মৃতি হয়ে থাকবে। আমার ফোনেই তোলে, সে নিজে তুলে, আমি তুলি না, সেই তুলে। তো সেদিনের তো সবসময় আমাকে সে কি পিল বলো এটাকে, 72 ঘন্টার একটা পিল আছে, আমাকে খাওয়াতো। তো ওই দিনেও পিল খাওয়ানোর পর পিলটা হয়তো কাজ করে না কোনোভাবে। তো আমি ফ্রিলি বলি সবাইকে, তো আমি প্রেগন্যান্ট হয়ে যান। হ্যাঁ, তারপর 28 তারিখে আমি টেস্ট করাই, তো সেখানে পজিটিভ আসে। আমি অনেক খুশি হই যে আমি তো বিয়েটাকে মানি, আমি তো বাচ্চাটাকে অবৈধ বলতে পারি না। আমি সম্পর্কটা তো অবৈধ, সবাই জানে আমরা বিয়ে করে দিয়েছি, সবাই, ওর বন্ধুরা সবাই জানে। আমার দিক থেকে শুধুমাত্র আমার দিদি জানতো। আমাকে সে একটা কথা নিয়েছিল আমার কাছ থেকে, যে শুধুমাত্র আমার বেস্ট ফ্রেন্ড দিদি ছাড়া আর কাউকে আমি কথাটা বলতে পারবো না যে আমরা বিয়ে করছি বা আমাদের এত সম্পর্ক। এটা আমার বাসায়ও না। আর আমার ছোট বোন তাকে দেখতেই পারতো না দুজনে, যে তার কথা শুনলেই, আমি তার সাথে কথা বললেই অনেকবার বলতো যে ছেলেটা ফালতু। আমার আম্মুও বলতো যে কোন দেশের কোন ছেলে, যেখানে ডাকে সেইখানেই তুই চলে যাস। তো এরকম এই যে এভাবে চলতে থাকে। তারপর আমি বলার পরে সে বলে টেনশন নিও না, দেখো কিভাবে কি করা যায়, কথাটা শোনার পর আমার ভীষণ ভাবে কষ্ট লাগে। বাচ্চাটা তো আমার একার না, আমাদের দুজনের, কিভাবে কি করা যায়। আচ্ছা ডক্টরের সাথে কথা বলার পর আমি বলি আমি বাসায় চলে আসতেছি, বাসায় আমি বাইরে। আচ্ছা ঠিক আছে বাসায় যাও। আর বাসায় আসার পর আমি অনেক কান্নাকাটি করি যে
দেখো কোনোভাবেই কি বাচ্চাটা রাখা যায় না? বাচ্চাটা তুমি বলিও না, তোমার বাসায় বলার দরকার নাই, আমি আমার বাসায় বলি, আমার আম্মুকে যদি সব বুঝিয়ে বলি বুঝবে এরকম। তারপরে আমাকে বলে যে আচ্ছা তুমি দিদির কাছে যাও, দিদির কাছে যাই, দিদিকে ফোনটা দাও, আমি দিদির সাথে কথা বলবো। তো দিদির বাসা হচ্ছে বাসাবোতে, আমি দিদির বাসায় যাই, যাওয়ার পরে দিদিকে ফোন দিই। ফোন দেওয়ার পর সে কথা বলার পর বলে যে বাচ্চা, আচ্ছা তোমরা কি বলো, বাচ্চাটা কি রাখবা না? পরে দিদিকে বলে যে দিদি দেখেন সব মিলে তো আর বাচ্চাটা এখন রাখা সম্ভব না, আমার চাকরিটাও পার্মানেন্ট না, আমি ওকে খাওয়াবো কি, রাখবো কোথায়, কিভাবে কি করব, এরকম এভাবেই চলে। তারপরে ওইখান থেকে বাসায় আসি, বলে বাসায় যাও। তারপর বাসায় আসার পর তারপরের দিন আমি ওকে বলি যে আমি অনেক কান্নাকাটি করি। বলে খুব ভাব হইছে না, বাচ্চা কার অবদান, বাচ্চা কার পরিচয় বাঁচবে, আচ্ছা ঠিক আছে তুমি তোমার বাচ্চা নিয়েই থাকো। হ্যাঁ, আমাকে এরকম বলে। আর তারপরে ফেসবুকে বলে যে আমার ডিসিশন কে শেষ। আমি বলি আমার বাচ্চা, হ্যাঁ বাচ্চা বাঁচাবো, আমি বাচ্চা রাখবো। পরে বললে বাচ্চা কার অবদান, বাচ্চা এরকম তো বলেই। তারপরে ফেসবুকে লেখালেখি করে তোমার ডিসিশনকে আমি সম্মান জানাই, এরকম অনেক কথা লিখে। তারপরে লেখার পরে আমি বলি যে মানে তুমি এরকম কি বলতেছো, তুমি কি আমার সাথে সম্পর্কটা থাকবা না? পরে বলে যে না, আমি তোমার সাথে সম্পর্কটা থাকবো না তোমার সাথে। তারপরে আমি বলি আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমার সাথে থাকবা না, আমার একার পক্ষে তার বাচ্চাটাকে রাখা সম্ভব না, আমি তাকে একা বড় করতে পারবো না, তার কোনো পরিচয় দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি সহ আমার বাচ্চাই পৃথিবী ছেড়ে চলে যাব। আমি সুইসাইড করার ডিসিশন নেই, চলে যাই আবার ওই লঞ্চে, যেখান থেকে সব শুরু হয়েছে সেখানে সব শেষ করতে যাবে, এই কথাটা তাকে বলে যাই। পরে আমি ওইখানে যাই, চাঁদপুরে লঞ্চে করে উঠি। ওই দিন অনেক ঝড় থাকে, 31শে মার্চে ওই দিন রাতে, কিন্তু সন্ধ্যার পরে অনেক ঝড় হয়েছে, বিকেল থেকে সন্ধ্যা অব্দি অনেক ঝড়। ঝড়ের জন্য লঞ্চটা 1 ঘন্টা লেট করে যায়, আর সেটার জন্যই হয়তো আমি ওই দিন বেঁচে যাই। তারপর ওইখান থেকে সে বাঁচায় আনে আমাকে। ওই মুহূর্তে বলে ইচ্ছা হচ্ছে সিনেমায় হয় না যে লাথি দিয়ে বাচ্চাটাকে মেরে ফেলা, মানে বাচ্চা সহ তোকে মেরে ফেলতে ইচ্ছা হচ্ছে, মানে এরকম করে আমাকে বলতে চায়। তারপর ওইখান থেকে হ্যাঁ আমাকে অনেক করে আনার পরে ডক্টরের কাছে যায়, বলে একটা ফার্মেসি, সেখানে ডক্টর দেখায়ও, মানে রোগী দেখে। তো বলে যে এরকম, তো বলে বেবিটা কত দিনের? পরে ওই দিন যেহেতু 31 তারিখ, 31 দিনেরই বেবি। পরে বলে আচ্ছা ঠিক আছে, আপনাদের অ্যাভয়েড করাতে হবে না, ওরকম না, একটা পিল আছে, ওগুলা ওষুধ খেলে একটু হয়ে যাবে বেবিটা, এরকম। তো ওই পিল গুলো আনে, ওখানে 5টা পিল থাকে। আমি অনেক রিকোয়েস্ট করি, সে জোর করে ধরে আমার মুখে যেতে প্রথম যে পিলটা সেটা খাওয়ায়, আমার বাচ্চাটাকে মেরে ফেলে। আমি এখন তাকে খুনি বলি, আমার বাচ্চার খুনি বলি ওকে। তো তারপর পরের দিনের ওষুধগুলো আমাকে বলে যে ওষুধগুলো কিন্তু খাইবা, আর যদি না খাও তাইলে আমার কোনো কিছু করার নাই, যা ইচ্ছা করো। আমি না থাকলে তো আর কোনো ঝামেলা থাকবে না, আমি মানুষটা উদাও হয়ে গেলে কই বাবা তুমি আমাকে, এরকম অনেক কথা বলে। হ্যাঁ, তারপরে সে এরকমই, তারপর ওষুধ খাই, আমার বেবিটা তো শেষ। পরে আমার সাথে কন্টাক্ট, মানে খুব বেশি কথা বলে না, শুধু জিজ্ঞেস করে আমি খাইছি কিনা, কি করতেছি, ভালো আছি, এরকম 1 সপ্তাহ। তারপরে এর মধ্যে আবার মিষ্টিকে নিয়ে আবার একটা ঝামেলা হয়, এরকম চলতে থাকে। তারপর আমি 1 সপ্তাহ আমার সাথে কথা হয় না, আমার অনেক বকাঝকা করে, আমিও ফোন দিই না, সেও ফোন দেয় না। তো 1 সপ্তাহের মধ্যে আবার আরেকটা মেয়ের সাথে সে সম্পর্ক শুরু করে দেয়। তো ওই মেয়েটার নাম হচ্ছে মাহিরা, মেয়েটার আইডির নাম হচ্ছে তারপরে কি হলো? ওই মেয়েটা নিয়ে করে আমি এগুলো জানতে পারি যে আমার সাথে বিয়ে করছে, আমাকে এত কিছু করার পর বিচ্ছেদটাও না করে ওই মেয়েটার সাথে
সম্পর্কে জড়াচ্ছে। তো ওই মেয়েটার সাথে আমি কথা বলার পরে আমি তাকে বলি, সব ঘটনা খুলে বলি। দুইটা কারণ, যে আমার সংসারটাও বাঁচুক, আমার মানে আমি তো ওকে হাজবেন্ড মানি এখনো, যেহেতু ও তো আমাকে আর যে আল্লাহ ধর্ম করে তো বিয়ে করছে না, তো আমাকে তো আর তালাক ওরকম কোনো কিছু আমাদের মধ্যে হয়ও নাই। আচ্ছা, তো এই মেয়েটার সাথে কথা বলার পর এরকম জানতে পারি, জানার পর খুব কষ্ট পাই। পাওয়ার পরে ওকে আমি বলি যে তুমি এটা কিভাবে করলা, কিভাবে পারলা? পরে বলে যে যা করছি ভালো করছি। পরে আমাকে হুমকি দেয়, আমাকে ফেসবুকে আমার সাথে সম্পর্কটা শেষ, আমাকে আর কখনোই কল করবি না। আর ওই দিন এই 12 তারিখ, তো আমাকে কখনোই কল করবি না, আমার সাথে কোনো সময় যোগাযোগ করার চেষ্টা করবি না, যা হইছে এখানেই শেষ। আচ্ছা, আমি ওইটা মাইনা নিছি। তারপর রাতে সে ফেসবুকে লেখালেখি করতেছে যে খুব তাড়াতাড়ি মানে আবার নতুন একটা মৃত্যুর একটা দেখবেন আপনারা, নতুন একটা যেভাবে নুসরাত মারা গেছে এরকম আরেকজন মারা যাবে, আপনারা রেডি থাকেন ছবি তোলার জন্য, তাদের সাথে ভাইরাল, মানে এরকম অনেক কথা, আমার ঠিক মুখস্থ নাই ওগুলা। আমাকে বলে মেকআপ করে থাকতে, ওড়না দিয়ে হাত ঢেকে রাখতে, তো যাতে আমার সাথে ছবি তুলে সবাই ভাইরাল হতে পারে, এরকম আমার লাশের সাথে ছবি তুলে এরকম। আর সে তো অনেক আগেই মারা গেছে, তাকে আর কতবার মারবে, এরকম বলছে। আচ্ছা, তারপর আমি ওইটা পাওয়ার পর আমি খুব কষ্ট পাই, অনেক কান্না করি। তারপর বলি যে এতটা অপমান সহ্য করতে আমার খুব জিদ হয়। হওয়ার পর তারপরের দিন আমাকে বলে দিন গুনতে, আমাকে ফোন দিয়ে বলে দিন গুনতে, মানে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। আমি বলি আমি সবাইকে সব জানাই দেবো, কিন্তু সবকিছু সবাইকে জানাই দেবো। পরে বলে যে তুই সব জানানোর আগে আমি তোকে শেষ করে দিব, তুই শুধু দিন গুন, মানে আমাকে মাইরা ফেলার হুমকি দেয়। আমাকে দিন গুনতে বলে। আচ্ছা, আমি দিন গুনবো না, তোমাকে কষ্ট করে আমাকে মারতে হবে না, আমি মরে যাবো, এরকম বলি। তারপরে এই সমস্ত রেকর্ড আমার কাছে আছে, সে যে আমাকে মারার হুমকি দিচ্ছে, তারপরে আমার বেবি, আমার বিয়ে, সমস্ত রেকর্ড আমার কাছে আছে। তারপর সে ওইখানে এভাবেই হলো। পরে আমি আবারও সুইসাইড করার এই সেম, মানে ওই দিনের যে ভুলটা, ওই দিন তো জাস্ট এমনি ওর উপর অভিমান করি। তারপর প্রচন্ড ভাবে জিদ হয়, আমার বেবি নাই, আমার স্বপ্ন নাই, আমার ভালোবাসা নাই, আমার আর কোনো কিছু নাই। তারপরে আমি ওইখান থেকে আবার চলে যাই ওইখানে চাঁদপুরে সুইসাইড করার জন্য। তো তখন আমার ফোন সবকিছু বাসায় রেখে যাই। ওইখানে যাওয়ার পর তো তার আগের দিন ওইদিনই দুপুরে কথা হয় ওর সাথে অনেক, ওকে বোঝানোর চেষ্টা করি, বোঝে না কোনোভাবে, আমার সাথে সম্পর্কটা রাখবে না। এখন আর কেন রাখবে, এখন তো আর তার রাখার কথা না, তার তো যা ইচ্ছা ছিল সবকিছুই হয়েছে, এখন আর কেন রাখবে সে। তো পরে আমি ওইখানে চলে যাই। যাওয়ার পর ওঠার সময় একটা ছেলে আমাকে দেখে, আমি কান্না করতে যাই। বাসায় যে স্যান্ডেল পরি, ওই স্যান্ডেল পরে আমি বাসা থেকে বের হই, শুধু ড্রেসটা ছিল একটু ভালো এরকম। তো ওইখানে ওই ছেলেটা কোনোভাবে আমাকে চোখের আড়াল করে না, কোনো মানে একটা মুহূর্তের জন্য সে ওয়াশরুমে যায়, ওই মুহূর্তে আমি মানে লাফ দিব ওরকম একটা প্রিপারেশন নেই। তারপরে সেই আসে, আমাকে জাপটায়া ধরে আমাকে নিচে ফেলে দেয়। তারপরে কিছু লোক জড়ো হয়ে যায়, ওখানে অনেকগুলো লোক আসার পর সবাই মানে ছবি টবি তুলতে চায়। পরে মানে সবার কারো রিকোয়েস্টে আমি তো অজ্ঞান হয়ে যাই, জানি না তুলছে কিনা কেউ ছবি, হয়তো বা তুলে নাই, আবার তুলতেও পারে। তো তারপর আমার সবকিছু জানতে চায়, আমি জানাই। জানানোর পর ওই ছেলেটাই আমাকে ঢাকায় নিয়ে আসে। আমার তো ভাই নাই যে আমাকে যে চাঁদপুর থেকে নিয়ে আসবে। তো তারপরে ও নিজে দায়িত্ব নিয়ে আমাকে সদরঘাট নিয়ে আসে। ওইখান থেকে আমার আম্মু অসুস্থ হয়ে যায়, মধ্যে আম্মু বাসায় থাকে, আমার বোন, আমার আন্টি আমাকে ওখান থেকে নিয়ে আসে। তারপর থেকে ওই দিন থেকে তার ফোন বন্ধ, এই কদিন বন্ধই ছিল। পরশুদিন সে ফোন করছে, হ্যাঁ, ফোন খোলার পর তারপর তার সাথে আমার কথা হয়েছে। কথা হওয়ার পর সে এখন আমাকে বলে যে আমি পুলিশ করলে করতে পারবো, মানে আমি এখন একটা জিনিস কি, আমি এটার বিচার চাই। সবার কাছে আমি একটা কথা বলি, মানে যারা আমার এই গল্পটা শুনতেছেন, আপনারা কি চান না এটার বিচার হোক? ভাই, আপনিও কি চান না যে এই মানুষটা যে এতগুলো অন্যায় করছে সেটার বিচার হোক? না, ডেফিনেটলি।